আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। আজকে আপনাদের কাছে নতুন একটি সিবিএলএম নিয়ে এসেছি। সেটা হচ্ছে টাইটেলটা হচ্ছে ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তো আমরা আজকে এই ভিডিও কন্টেন্টে চেষ্টা করব এই সিবিএলএমটার যে পার্টটা আছে সেই পার্টগুলোকে কত সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটা আমার থাকবে। আমাদের আমরা যে একসাথে শিখব সেই শেখার মধ্যে জন্য কোনো ধরনের ভুল বোঝাবুঝি না থাকে সেই জন্য আমি ডাইন সাইডে যে সিবিএলএমটি এনএসডি এর আমরা ফলো করতেছি সেই সিবিএলএমটির টপ পেজটি আমি ডাইন সাইডে তুলে ধরেছি। তো এই সিবিএলএম এ আমরা এই ভিডিওতে আমরা কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস আমরা প্রমোট করি নাই। এখানে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এই চ্যানেলটায় কন্টেন্টগুলো প্রোভাইড করা হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমরা আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের শেষে সালাম ফিরিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র ও হালাল, এবং এমন আমলের তৌফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। আল্লাহ আমাদের সমস্ত চেষ্টাকে সাদগায়ে জারি হিসেবে কবুল করুক, সাইয়্যাদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক এবং আমাদেরকে আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক। আমি চেষ্টা করব আপনাদের কাছে যত সহজ এবং সাবলীলভাবে তুলে ধরার। আমারও ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরই একজন মানুষ হিসেবে আমাকে শুধরে দেবেন। আল্লাহ আপনাদেরকে এবং আমাকে কবুল মঞ্জুর করুক। এখানে আমি আমার ছোট্ট করে একটা প্রোফাইল দেওয়া আছে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবচাইতে ভালো হয় আমার সাথে যদি আপনি এই ভিডিওর কমেন্টস সেকশনে মানে কোনো কিছু লেখেন, তাহলে হচ্ছে আমি খুব দ্রুত এটার আপনার রেসপন্স দিতে পারবো। প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি, এখানে দেখবেন প্রত্যেকটা টপিকের পেজ নাম্বারটা আপনাদের দেওয়া আছে। আপনারা যখন যে টপিক নিয়ে পড়বো সেই পেজ নাম্বার দেখে যদি বইয়ের পিডিএফ বইয়ের ওই পেজ নাম্বার আপনি চলে যান এবং ওইটা দেখেন, তাহলে আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা সহজ হবে। তো এখানে বলছে প্রিপেয়ারিং ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যান্ড রিসোর্সেস। এটার মধ্যে আছে কি বলছে যে ইয়োর ট্রেনিং স্টেপস ডিপেন্ডস অন লার্নার্স, দেয়ার স্কিল অ্যান্ড দ্য লোকেশন। বলছে আপনার ট্রেনিং সেটআপ নির্ভর করে কিসের উপর? লার্নারের উপর, তার স্কিলের উপর এবং লোকেশনের উপর। স্টে ফ্লেক্সিবল, অ্যাডাপ্ট অ্যান্ড ট্রাইং নিউ অ্যাপ্রোচেস, এই কথাটা বলছে। বলছে যে ট্রেনিং যে এরিয়াগুলো আমরা কম্পিটেন্সি কি ট্রেনিং এরিয়া ইন দ্য কম্পিটেন্সি বেসড ট্রেনিং রুম, যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং রুমের কি ট্রেনিং এরিয়াগুলো আমরা এখানে আলোচনা করব। এক নম্বরের কথা হচ্ছে আমরা যে প্র্যাকটিক্যাল কাজটা করব সেই প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া। সেই প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়াটায় কি হবে? এখানে তো লার্নাররা প্র্যাকটিস করবে। এর ডিজাইনটা অবশ্যই ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। ইন্ডাস্ট্রি যেভাবে রিকোয়ারমেন্ট সেইভাবেই এই ডিজাইনটা করা থাকবে। আপনারা জানেন প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়ার সমস্ত কিছু ক্যাডে লেখা থাকে যে ক্লাসরুমের সাইজ কতটুকু হবে, এই ট্রেডের জন্য কত কি কি ধরনের ফেসিলিটিস থাকতে হবে সেই কথাগুলো লেখা থাকে। তাহলে ওই বিষয়গুলো কনসিডার করে আমি প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়াটা আমি সাজাবো। লার্নিং রিসোর্স এরিয়া, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এরিয়া থাকলে হবে না, আমার শেখার জন্য লার্নিং মেটেরিয়ালসগুলো লাগবে। যেমন হচ্ছে বুকস আছে, ডিজিটাল ফাইলস আছে, মাল্টিমিডিয়া আছে। এবং এগুলো করবে কি? একজন লার্নারকে সেলফ পেজ লার্নিংয়ে নিজে নিজে শেখার বা স্টাডি করার বা প্ল্যানিং দ্য প্রজেক্ট করার ব্যাপারে সহায়তা করবে। আপনি যদি বই না থাকে, সিবিএলএম না থাকে, মাল্টিমিডিয়া না থাকে, ডিজিটাল ফাইল বা হ্যান্ডআউট বা অন্যান্য বিষয়গুলো না থাকে, তাহলে আপনি শিখবেন কেমন করে? বলছে তৃতীয় নম্বরে কন্টেক্সচুয়াল লার্নিং এরিয়া। কন্টেক্সচুয়াল লার্নিং এরিয়ায় বলছে কি টিচেস সায়েন্স, ম্যাথ অ্যান্ড কমিউনিকেশন স্কিল বাই লিঙ্কিং নলেজ টু রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। আমরা যে নলেজ স্কিলটা শিখবো সেটা যেন রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের সাথে
লিঙ্ক করা থাকে। এমন জিনিস দেখেন, এখন বর্তমানে আমি যদি সেই ম্যানুয়াল টাইপ মেশিনে টাইপ শিখি, সেটা কি আমার বর্তমান রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে, মিল আছে? না। এখন সব জায়গায় ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ হয়। তাহলে আমার সেই আগের মান্ধাতা আমলে টাইপ মেশিন দিয়ে টাইপ শেখার কি দরকার? মানে আমি যে নলেজ স্কিলগুলো গ্যাদার করব, সেগুলো যেন আমার ইন্ডাস্ট্রির রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের সাথে মানে মিল থাকে। কোয়ালিটি কন্ট্রোল এরিয়া, আপনি সব কাজগুলো করলেন, সেই কাজগুলোর যদি কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি গুড প্রোডাক্ট ইনশিওর করতে পারবেন না, আপনি ভালো আউটপুটটা বের করতে পারবেন না। বলছে যে ইনশিওর ট্রেনিং মেটেরিয়ালস অ্যান্ড ওয়ার্ক আর কারেক্ট অ্যান্ড অর্গানাইজ। আপনি এটা নিশ্চিত করবেন ট্রেনিং মেটেরিয়ালস, ওয়ার্ক কারেক্ট অ্যান্ড অর্গানাইজড ওয়েতে আছে। ট্রেনার এবং ট্রেনিজ চেক মেটেরিয়ালস বিফোর স্টোরেজ, যে ট্রেনি এবং ট্রেনার দুজনেই মেটেরিয়ালসগুলোকে চেক করবে স্টোর করার পূর্বে। 5 নম্বর বলছে যে ট্রেনার্স রিসোর্স এরিয়া, where trainers design and develop course materials, resource curriculum, stores curriculum and training resources, এই কথাগুলো বলা আছে। তার মানে টোটালি আমরা পেলাম হচ্ছে, দেখা গেল 5টা জিনিসের মধ্যে কি পেলাম? প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া, লার্নিং রিসোর্স এরিয়া, কন্টেক্সচুয়াল লার্নিং এরিয়া, কোয়ালিটি কন্ট্রোল এরিয়া, ট্রেনিং রিসোর্স এরিয়া। তার মানে একটা কম্পিটেন্সি বেস ট্রেনিং রুমের মানে কি একটা প্রধান ট্রেনিং এরিয়া, সেইগুলো আমরা জানতে পারলাম। তাহলে সবার শেষে আমরা একটা বলতে পারি, এ ওয়েল প্রিপেয়ার্ড ট্রেনিং ফ্যাসিলিটিস ইমপ্রুভস লার্নিং, ইনশিওর দ্য ট্রেনিং মিটস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তাহলে একটা ওয়েল প্রিপেয়ার্ড, একটা সুন্দরভাবে প্রস্তুতকৃত ট্রেনিং ফ্যাসিলিটিস কি করতে পারে? লার্নিংটাকে ইমপ্রুভ করতে পারে। গুড টিচার, গুড টিচিং, গুড লার্নিং, তাই না? ইনশিওর দ্যাট ট্রেনিং মিটস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনি আসলে ইনশিওর করতে পারবেন ট্রেনিংটা আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে হচ্ছে কিনা। এখন বলছে প্রিপেয়ারিং টিচিং অ্যান্ড লার্নিং রিসোর্স, আমরা টিচিং এবং লার্নিং রিসোর্সটাকে প্রিপেয়ার করব। কিভাবে প্রিপেয়ার করব? 3 ধরনের জিনিস আছে, একটা টেকনোলজি বেস রিসোর্সেস, একটা ট্রেডিশনাল টিচিং এইডস, আর একটা অডিও ভিজুয়াল এইডস। তাহলে টেকনোলজি বেসড এর মধ্যে পড়ে কি? ওভারহেড প্রজেক্টর পড়ে, তারপর পরে ইন্টারনেট ওয়েব বেস রিসোর্সেস পড়ে, মাল্টিমিডিয়া ডাটা প্রজেক্টর পড়ে, ডাটা মানে পাওয়ার পয়েন্ট স্লাইড পড়ে, ভিডিও, সিডি, ডিভিডি, কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম, এগুলো সব টেকনোলজি বেস রিসোর্সেস। ট্রেডিশনাল টিচিং এর এইডের মধ্যে কি পড়ে? ব্ল্যাকবোর্ড পড়ে, হোয়াইট বোর্ড পড়ে, ম্যাগনেটিক বোর্ড পড়ে, চার্ট পড়ে, পোস্টার পড়ে, নোটিশ বোর্ড পড়ে, হ্যান্ডআউট পড়ে, টেক্সট বুক পড়ে, কম্পিটেন্সি বেসড ট্রেনিং গাইডস পড়ে, এগুলো সব পড়ে ট্রেডিশনাল এইডস এর মধ্যে। আর অডিও ভিজুয়ালের মধ্যে পড়ে কি? অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডার, ফিল্ম অ্যান্ড রেফারেন্স মেটেরিয়ালস, আর লাস্টে পড়ে হচ্ছে ওয়ার্কবুক অ্যান্ড ম্যানুয়াল। এখন বলছে যে ইউজিং এ ভ্যারাইটি অফ রিসোর্স হেল্প, বিভিন্ন ধরনের রিসোর্স আপনি যখন ব্যবহার করবেন তখন কি হেল্প করবে? ইনগেজ লার্নারকে ইনগেজ করতে সহায়তা করবেন, ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং। শুধুমাত্র আপনি লেকচার দিয়ে গেলেন তাহলে কিন্তু হবে না। আপনি কিছু সময় লেকচার দিলেন, কিছু দেখা গেল ভিডিও ক্লিপ দেখালেন, কিছু দেখা গেল পিকচার দেখালেন, হ্যাঁ, কিছু দেখা গেল আপনি হোয়াইট বোর্ড ব্যবহার করলেন, কিছু সময় আপনি অডিও করলেন, কিছু সময় ইন্টারনেটে কোনো রিসোর্স বা রেফারেন্স দেখালেন, একটা সিডিতে কোনো একটা কাজের ধারণা দিলেন। এই বিষয়গুলো বিভিন্ন ধরনের লার্নিং মেটেরিয়ালস যখন আমরা ব্যবহার করব, লার্নিং রিসোর্সগুলো ব্যবহার করব ভ্যারাইটি, তখন সেই আমার লার্নারের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সুন্দর হবে। এখন বলছে is the name of 10 training resources used in the CBT, competency based training classroom. competency based training classroom-এ যেসব রিসোর্স ব্যবহার করা হয় তার মধ্যে 10টি রিসোর্সের নাম বলতে বলছে। যেমন ধরেন আপনি হোয়াইট বোর্ড, ব্ল্যাকবোর্ড, ডায়াগ্রাম, চার্ট, পাওয়ার পয়েন্ট স্লাইড, ভিডিও ক্লিপস, হ্যান্ডআউট অ্যান্ড প্রিন্টস, ইনস্ট্রাকশনাল ভিডিওস, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিটেন্সি বেস লার্নিং মেটেরিয়ালস, সিবিএলএম, এগুলো আমার 10টা আমরা বলতে পারবো চোখ বন্ধ করে, যারা আমরা এইগুলোর সাথে জড়িত আছি। এখন বলছে যে গ্লস মডেল, আমরা জানি গ্লস মডেলের সাথে আমরা অনেকেই পরিচিত, তারপরও বলি গ্লস মডেলটা হচ্ছে মানে you may apply technique of gloss model for preparing learners in the first session.
মানে গ্লস মডেল ড্রাইভস ফ্রম দ্য ফার্স্ট লেটার অফ কম্পোনেন্ট টু সেশন টু বি ডেলিভার। আপনার সেশন ডেলিভারির ক্ষেত্রে আমরা গ্লস মডেলটি ব্যবহার করে আমরা সেশন ডেলিভারিটা করি। কিভাবে করি সেটা আমরা একটু দেখাচ্ছি। ধরেন আমাদের এখানে প্রত্যেকটার ফার্স্ট ক্যারেক্টার থেকে গ্লস মডেলটা, জিতে হচ্ছে কি, জিতে হচ্ছে আমাদের গেট অ্যাটেনশন, এলে হচ্ছে কি লিঙ্ক উইথ দ্য প্রিভিয়াস লার্নিং। মানে গেট অ্যাটেনশন মানে হচ্ছে আপনি এমন কিছু একটা জিনিস বলবেন, সেটা গল্প হতে পারে, একটা ছবি হতে পারে, একটা ভিডিও হতে পারে, যেটার মাধ্যমে তার নজর কাড়লেন বা তার মনোযোগটাকে গ্রাব করলেন। লিঙ্ক দ্য প্রিভিয়াস লার্নিং, আপনি গত ক্লাসে প্রিভিয়াস লার্নিংয়ে কি তাদেরকে দিয়েছিলেন বা তারা কি শিখতে পেরেছিল সেইটা নিয়ে ছোট্ট করে একটু ডিসকাস করব। তাহলে হচ্ছে কি আজকের পড়াটার সাথে তারা লিঙ্ক করতে পারবে। এখন আউটকাম অফ দ্য সেশন, মানে আউটকাম অফ দ্য সেশন, আজকের দিন শেষে বা আজকের সেশন শেষে তারা কি শিখতে পারবে সেটা আউটকাম অফ দ্য সেশন বা অবজেক্টিভে উল্লেখ করা থাকবে, যে ইউ উইল বি অ্যাবল টু দিস আফটার দিস সেশন, কমপ্লিশন অফ দ্য সেশন বা যাই হোক। তারপর হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন। স্ট্রাকচার অফ দ্য সেশনের মধ্যে কি পড়ে সেটা আমি একটু পরে বলছি। আর সর্বশেষ এস যেটা, সেটা হচ্ছে স্টিমুলেশন মোটিভেশন। স্টিমুলেট মোটিভেশনটা হচ্ছে আপনি এটা শিখে তার কি লাভ, সেই জিনিসটাই আসলে আমরা স্টিমুলেট মোটিভেশন। এটা মানে সামনের দিকে এটা তার কি ধরনের উপকারে আসবে, তাকে কি স্বপ্ন দেখাবে, কি অপরচুনিটির দ্বার খুলবে, সেই বিষয়গুলো। তাহলে হচ্ছে এখন আমরা পরের স্লাইডে দেখবো হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন। স্ট্রাকচার অফ দ্য সেশনের মধ্যে প্রথমে যেটা হয়, আপনি একটা প্রি টেস্ট নেবেন। প্রি টেস্টটা কিসের উপর হতে পারে? আজকে ক্লাসের উপরেই হতে পারে। যে প্রি টেস্টটা হচ্ছে সে ওই ক্লাসের ওই বিষয়গুলো জানবে না, এটাই স্বাভাবিক। তাহলে সে যতটুকু জানলো সেটুকু আপনি বুঝতে পারলেন যে তার নলেজ লেভেল কতটুকু আছে। তারপর হচ্ছে আপনি আপনার সেশনটাকে ডিসকাস করলেন। এখানে ডিসকাস করার সাথে সাথে ডিসকাস করার পরে আপনি কিছু অ্যাক্টিভিটিস দিলেন। দেখা গেল তাকে কিছু কিউআর কোড দিলে, মানে তাকে কিছু ম্যাচিং দিলেন বা একটা গ্রুপ অ্যাক্টিভিটিস দিলেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে দেখা গেল আপনি পুরো সারাদিনে যে সেশনটা নিলেন সেই সেশনটাকে আপনি রিভিউ করলেন। রিভিউ কিভাবে করবেন? রিভিউটা অবশ্যই কিন্তু আপনি অ্যালাইন উইথ দ্য অবজেক্টিভ। আমি যে কথাগুলো বলে আসছি যে শিখাবো বা শিখতে পারবো, সেই বিষয়গুলো রিভিউতে আমি শিখতে পারলাম কিনা সেইটা আমি রিভিউ করব। এবং পাশাপাশি ফিডব্যাক। এই ফিডব্যাকটা কি, যে কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা বা আরও কিছু জানতে চায় কিনা, সেই বিষয়গুলো আমরা ফিডব্যাক মাধ্যমে পরিষ্কার হয়ে যাব। এখন একটা পোস্ট টেস্ট নেওয়া হবে। এই পোস্ট টেস্ট নিলে কি সুবিধা? ওই যে প্রি টেস্টে যে কোশ্চেনটা নিলাম সেই কোশ্চেনটা আমি দিব, শুধুমাত্র প্রি টেস্টের জায়গায় হবে পোস্ট টেস্ট। তাহলে খুব ইজিলি আমি কম্পেয়ার করতে পারবো সে সেশন শুরু হওয়ার আগে তার নলেজের কি অবস্থা, সেশনের শেষে তার নলেজ লেভেল কতটুকু আপ করছে বা কতটুকু বুঝতে পারছে। তাহলে আমি এটা ইজিলি মানে মেজার করতে পারবো। এবং সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে পরবর্তী লেসনে আমি কি শিখাবো বা কোন বিষয়গুলো আলোচনায় আসবে সেই বিষয়গুলো লিঙ্ক টু দ্য নেক্সট সেশনে তুলে ধরবে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন। আপনারা যদি এর বাইরেও এই গ্লস মডেলের ডেমো প্রেজেন্টেশন বা কিভাবে দিতে হয় সেই বিষয়গুলো জানতে চান, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে থাম্বনেইলটা আছে, আমার এরকম একটা ভিডিও আমার প্লে লিস্টে আছে। যদি আপনারা দেখতে চান তাহলে দেখা গেল যে আপনাদের এই বিষয়টা আরও পরিষ্কার হবে। কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, কিভাবে দিবেন, কোথায় আসলে ট্রিকি জায়গা আছে, সেই বিষয়গুলো এখানে ডিটেলস বলেছি। আইস ব্রেকিংটা কি? আইস ব্রেকিং এর টপিকটা আছে 29 নম্বর পেজে এই বইয়ে। আইস ব্রেকিংটা হচ্ছে এক কথায় বলতে গেলে একটা ফান অ্যাক্টিভিটিস। এটা মানে সাধারণত অনেক সময় স্টার্ট করা হয় সেশনের শুরুতে, যার ফলে হয় কি যে লার্নারকে হেল্প করে কিসের জন্য? ফিল কমফোর্টেবল। অনেকের মধ্যে একটা হেজিনেস থাকে, অনেকে শাই ফিল করে। শুরুতে একটা ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখা গেল যে আমাদের একটা কমফোর্টেবল জোন তৈরি হয় অ্যান্ড গেট নো ইচ আদার। যেমন অনেক পরিচয়পত্রটাও কিন্তু অনেক সময় আইস ব্রেকিং, যে আপনি কোথা থেকে আসছেন, কি শিখতে চান, হ্যাঁ আজকে আপনার মানে কোন বিষয়টা আপনি ইন্টারেস্টেড। তাহলে এর মাধ্যমে একটা আইস ব্রেকিং হয়ে গেল। বিল্ড কানেকশন অ্যান্ড মেক লার্নিং এনজয়েবল। আমরা উদ্দেশ্যটা হচ্ছে একটা
সম্পর্ক তৈরি করা বা কানেকশন তৈরি করা, এবং হচ্ছে লার্নিংটাকে যেভাবে মজার আনন্দদায়ক করা যায় তাহলে হবে কি, এই যে নলেজটা আমি গ্যাদার করবো, এই নলেজটা আর কখনো আমি আসলে ভুলে যাব না। ডিফারেন্ট রিয়াকশন, সাম লার্নার এনজয় দেম ওয়াইল আদার ফিল শাই। এখন বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা গেল কিছু লার্নার এটাকে খুব এনজয় ফিল করে এবং অন্যরা আবার এই সময় লজ্জা পায়। এখন বলছে আইস ব্রেকিং এর একটা কিছু টেকনিক আছে বা কিছু ওয়ে আছে, যেমন আমরা শুরুতে সিম্পল থেকে শুরু করব, লো রিস্ক অ্যাক্টিভিটিস থেকে শুরু করব। আইস ব্রেকিং যখন করব তখন অবশ্যই কনসিডার এজ, কালচার এবং পার্সোনাল কমফোর্ট, এই তিনটা বিষয় আমরা সব সময় কনসিডার করব। লেট লার্নার এনগেজ ইন দ্য ওয়ে ফিল কমফোর্টেবল ফর দেম। হ্যাঁ, এমনভাবে লার্নারদেরকে আমরা এনগেজ করব যাতে তারা কমফোর্ট ফিল করে, তারা যেন মানে মানে ডিসকমফোর্ট ফিল না করে। অ্যাজ ট্রাস্ট গ্রো, লার্নার্স মে ওপেন টু মোর এনগেজিং অ্যাক্টিভিটিস। যদি তার ট্রাস্ট গ্রো করে তাহলে লার্নার আরও এনগেজিং অ্যাক্টিভিটিসে আরও বেশি অ্যাক্টিভ হবে। অলওয়েজ বি মাইন্ডফুল ফর দেয়ার কমফোর্ট লেভেল। হ্যাঁ, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন আইডেন্টিফাই লার্নার নিডস ফর কম্পিটেন্সি অ্যাকুইজিশন। আমরা কিভাবে আইডেন্টিফাই করব লার্নার নিডস ফর কম্পিটেন্সি অ্যাকুইজিশন? প্রথমে হচ্ছে আমরা অ্যানালাইজ কম্পিটেন্সি। আমরা নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল এগুলোকে আইডেন্টিফাই করব, খুঁজে বের করব, অ্যানালাইজ করব এবং অ্যালাইন উইথ দ্য ইয়োর প্ল্যান। আমার যে প্ল্যান আছে সেই প্ল্যানের সাথে অ্যালাইন করব। 2 নম্বর হচ্ছে রিসার্চ। রিসার্চের মধ্যে আছে কি? রিসার্চের মধ্যে আছে হচ্ছে চেক ইয়োর কলিগ, রিসোর্সেস অ্যান্ড প্রি-সেশন ডাটা। 3 নম্বর হচ্ছে কমিউনিকেট। এর মধ্যে হচ্ছে অবজার্ভ লার্নার্স, ইউজ এ ফান টাস্ক অর কুইজ। এখানে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা করব কি, কমিউনিকেটের ক্ষেত্রে আমরা লার্নারকে অবজার্ভ করব, কিছু কুইজ দিব এবং টাস্ক কোশ্চেন আস্ক কোশ্চেন টু গেজ নিডস, তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনের উপর ভিত্তি করে কিছু আমরা কোশ্চেন করব যে তাদের জানতে চাওয়াগুলো পূরণ হয়েছে কিনা। লার্নারে অবজার্ভ করব তার বিভিন্ন কুইজ দিয়ে, বিভিন্ন ফান টাস্ক দিয়ে দেখবো যে তার সাথে আমাদের এই লার্নিংটা কতটা সুন্দর হয়। এখন বলছে যে অ্যাডাপ্টের ক্ষেত্রে বলছে যে ওয়াচ ফর লিটারেসি অর আদার ইস্যু দ্যাট অ্যাডজাস্ট অ্যাজ এ নিডেড। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের এইখানে বলা হয়েছে। এর পাশাপাশি আরও আছে কি, কি প্রিন্সিপাল অফ লার্নিং এর যে কি প্রিন্সিপাল আছে লার্নিং এর সেটি নিয়ে আলোচনা করছে। বলছে যে টু ইফেক্টিভলি ডেলিভার কম্পিটিটিভ বেসড ট্রেনিং, ফেসিলেটর মাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ লার্নিং ওয়ার্কস। ফেসিলেটরকে অবশ্যই বুঝতে হবে লার্নিংটা কিভাবে কাজ করে। এটা যদি সে না বুঝতে পারে তাহলে সিবিটিএতে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এ ইফেক্টিভলি ট্রেনিং ডেলিভারি করতে পারবে না। তাহলে বলছে লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। লার্নিং কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস হয়, স্টুডেন্ট এনগেজ, যেখানে স্টুডেন্টকে এনগেজ হতে হবে, থিঙ্ক করতে হবে, তাকে চিন্তার ওই জগৎটাকে ওপেন করে দিতে হবে এবং অ্যাপ্লাই নলেজ লিডিং টু লাস্টিং বিহেভিয়ার চেঞ্জ। এবং এখানে তার নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এমন একটা এই নলেজটা যেন তার বিহেভিয়ারাল চেঞ্জের ক্ষেত্রে একটা অবদান রাখে, তাই না? শুধুমাত্র নলেজ থাকলে তো হবে না, নলেজটা যেন তার বিহেভিয়ারাল চেঞ্জটাকে করে। দেখেন, একসময় হাত ধোয়া নিয়ে কত ধরনের আমাদের অ্যাক্টিভিটিস ছিল। হ্যাঁ, কোভিডের সময় হাতকে জীবাণুমুক্ত করা। এখন ওই যে নলেজটা কিন্তু আমাদের বিহেভিয়ারাল চেঞ্জে বড় ইম্প্যাক্ট হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় গেলেই আমরা দেখলে হেক্সিসল দিয়ে হাত ধুই, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাত ওয়াশ করি, হ্যাঁ, বা হ্যান্ড স্যানিটাইজিং রাবার যে বিষয়গুলো আছে সেইগুলো দিয়ে আমরা সবসময় জীবাণুমুক্ত থাকার চেষ্টা করি। আমাদেরকে কিন্তু আর বলতে হয় না, কারণ আমাদের নলেজটা বিহেভিয়ারাল চেঞ্জে একটা কন্ট্রিবিউট করছে। প্রিন্সিপাল অফ লার্নিং এর ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি কি কি আছে। একটা হচ্ছে প্রিয়র নলেজ ক্যান হেল্প হিন্ডার লার্নিং। পূর্বের যে জ্ঞান সেটা আমাদের লার্নিংটাকে, লুকানো লার্নিংটাকে আমাদের নিউ লার্নিং এর ক্ষেত্রে হেল্প করবে। পুরনো যে নলেজটা আছে, বলছে ইট ক্যান হেল্প অর হিন্ডার নিউ লার্নিং। তারপর মোটিভেশন জেনারেটস
directs and sustain learning behavior. 2 নম্বরে বলছে কি it keeps student engaged and persistent. এটা স্টুডেন্টকে যেভাবে এনগেজ করবে এবং ধরে রাখতেও সাহায্য করবে। 3 নম্বর বলছে the way student organize knowledge determines how they use it. মানে বলছে এটা well structured information is more effective. আপনি অগোছালোভাবে একটা ইনস্ট্রাকশন ইনফরমেশন দিলেন যেটা কিন্তু কোনো ইফেক্টিভ হবে না। যেমন আমার এই প্রেজেন্টেশনগুলো বা আমি যেভাবে নিচ্ছি এটা কিন্তু একটা ওয়েল অর্গানাইজ ভাবে যাচ্ছি। আপনি 31 নাম্বার পেজে গেলেই বুঝতে পারবেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। 4 নম্বরে বলছে অ্যাক্টিভ এনগেজমেন্ট ক্যান প্রমোট ডিপার লার্নিং। আপনি যখন তাকে কোশ্চেন করবেন, তার প্রবলেম সলভিং এবিলিটিকে তুলে ধরবেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেবেন, তখন তার মধ্যে কি এনগেজমেন্ট চলে আসবে, তাই না? ফর্মেটিভ কোশ্চেনের মাধ্যমে কিন্তু এনগেজমেন্ট ক্রিয়েট হয়, তাহলে লার্নিংটা আরো ডিপার হবে। 5 নম্বর হচ্ছে মাস্টারি ইনভলভস ডেভেলপিং কম্পোনেন্ট স্কিলস অ্যান্ড নলেজ অ্যান্ড অ্যাপ্লাইং দেম অ্যাপ্রোপ্রিয়েটলি। এক্ষেত্রে বলছে ডেভেলপিং স্কিল টেক্স টাইম অ্যান্ড রিপিটেশন। একদিনে তো স্কিল তৈরি হয় না, এটার জন্য সময় লাগে এবং বারবার করতে করতে একটা জিনিসের মাস্টারি তৈরি হয়। একদিনে তো আপনি আনিসুজ্জামান স্যার হইতে পারবেন না। আনিসুজ্জামান স্যার হইতে গেলে আপনাকে ওইরকম পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমাদের রাজশাহী টিটিসি যে সম্মানিত আনিসুজ্জামান স্যার, আমরা ওনার কাছে 5 করেছি। উনি অনেক সাজানো গুছানো এবং অনেক সুন্দরভাবে লেকচার দেন। আল্লাহ তাকে হায়াতে বরকত দান করুক, হায়াতে তৈবা দান করুক, সাইয়েদগুলো ওনার হাসানাত দ্বারা পূর্ণ করুক দান করুক এবং আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করি। এবং 6 নম্বরে বলছে গোল ডিরেক্টেড প্র্যাকটিস অ্যান্ড টার্গেটেড ফিডব্যাক আর ক্রিটিক্যাল অফ লার্নিং। এখানে বলছে ক্লিয়ার টার্গেট থাকতে হবে, টাইমলি ফিডব্যাক দিতে হবে, তাহলে হবে কি ফিডব্যাক বুস্ট এই প্রোগ্রেসটাকে বুস্ট করবে। হ্যাঁ, আর সাথে বলছে কি লার্নিং রিকোয়ার দ্যাট ট্রেনিং মনিটর ইভ্যালুয়েট অ্যান্ড অ্যাডজাস্ট দেয়ার লার্নিং স্ট্র্যাটেজি। এখন এক্ষেত্রে বলা যেটা মূল থিম সেটা স্টুডেন্ট শুড রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট দেয়ার স্ট্র্যাটেজি। হ্যাঁ, আর সর্বশেষ ট্রেনিজ ডেভেলপ হলিস্টিক্যালি। হ্যাঁ, টেনিস ডেভেলপ হলিস্টিক্যালি, এটার অর্থ হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স লার্নিং। একটা সোশ্যাল এবং মানে ইমোশনাল ফ্যাক্টরসগুলো কি করে লার্নিংকে ইনফ্লুয়েন্স করে। এখন সেন্সেস অফ লার্নিং স্টাইল আপনারা খুব ভালো করে জানেন 4 ধরনের স্টাইল থাকে, যেখানে পিপল ডিফারেন্ট ওয়েতে এই সেন্সগুলো ব্যবহার করে ইউনিকভাবে লার্নিং স্টাইলটা মানে ইনশিওর করতে পারে বা শিখতে পারে। একটা হচ্ছে আমরা যদি এখান থেকে বলি দেখে, লার্নার বেস্ট থ্রু ইমেজ, আপনি চার্ট দিলেন, ডায়াগ্রাম দিকে, ভিজুয়াল চোখে দেখে। তারপরে ওভারঅল বলতেছে আমাদের কথা বলার মাধ্যমে। হ্যাঁ, প্রেফারেন্স স্পোকেন ইনফরমেশন লাইক লেকচার ডিসকাশন, এর মাধ্যমে আপনি শিখতে পারেন। রিড অ্যান্ড রাইট, সেখানে হচ্ছে আপনি লেখার মাধ্যমে, রিডিং এর মাধ্যমে, পড়ার মাধ্যমে, রাইটিং এর মাধ্যমে আপনি ইফেক্টিভলি শিখতে পারেন। আর কিনেস্থেটিক বলতে বলছে যে গেইন নলেজ বাই ডুইং, আপনি প্র্যাকটিক্যালি এই কাজটা করে বা এই কাজটার সাথে টাচিং এ থেকে এবং প্র্যাকটিসের মাধ্যমে ও কাজটা শিখতে পারেন। তাহলে আন্ডারস্ট্যান্ডিং দিস স্টাইলস কি করে হেল্পস ফেসিলেটর অ্যাডাপ্ট টিচিং মেথড টু সাপোর্ট অল লার্নার ইফেক্টিভলি। আপনি যখন যে কোনো জিনিস একটা তৈরি করবেন, লার্নিং মেটেরিয়ালসগুলো তৈরি করবেন বা লার্নিং এর একটা প্ল্যান তৈরি করবেন, এই 4টা জিনিসকে ইনক্লুড করার চেষ্টা করবেন, যেখানে মানে ভিজুয়াল কিছু শিখতে পারবে, ভিজুয়ালি দেখে কিছু শিখতে পারবে, আপনার লেকচারের মধ্যে কিছু শিখতে পারবে, রাইট ডাউন রিডিং এর মাধ্যমে কিছু শিখতে পারবে। আর কিনেস্থেটিক হচ্ছে গেইন নলেজ করতে পারবে কিভাবে, প্র্যাকটিক্যালি কাজটা করার মাধ্যমে। 4টা জিনিস থাকলে তার লার্নিংটা স্টাইলটা খুব সুন্দর হবে। বেঞ্জামিন ব্লুমের নিয়ে কথা বলতে যাচ্ছি। ব্লুমের আমেরিকান শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মনোবিজ্ঞানের অধ্যাপক বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম জীববিজ্ঞানে ব্যবহৃত টেক্সোনমিতে আচরণিক ভাষায় শিক্ষার উদ্দেশ্য প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন গবেষণা করেন। 1956 সালে শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে 3টি ডোমেইনে ভাগ করেন। লার্নিং যে মানে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে 3টি লার্নিং ডোমেইনে ভাগ করেছেন। বেঞ্জামিন ব্লুম 1965 সাল থেকে 1966 সালে প্রেসিডেন্ট হিসেবে আমেরিকান এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনে সার্ভ করেন। সে তার ব্যাচেলর ডিগ্রি লাভ করেন পেনিসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি 1935 সালে এবং হচ্ছে মাস্টার ডিগ্রি হচ্ছে পেন স্টেট থেকে 1935 সালে
ডিগ্রি লাভ করেন। এখন বলছে সে ডক্টরেট করেছে ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে 1942 সালে অ্যান্ড জয়েন্ড ইন ফ্যাকাল্টিস ইন 1944, এবং ওই ফ্যাকাল্টিতে জয়েন করে 1944 সালে। ব্লুম বলছে লার্নিং ইজ নট ইভেন্ট, মানে শেখাটা কোনো একটি ঘটনা না, ইট ইজ এ প্রসেস, এটা একটা প্রসেস। তাই বলছে ব্লুমস টেক্সোনমি ইজ এ সেট অফ 3 হায়ারার্কিক্যাল মডেল ইউজ ফর ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল লার্নিং অবজেক্টিভ ইন্টু লেভেল অফ কমপ্লেক্সিটি টু সিম্পলিফাই। তাহলে ব্লুম বলছে লার্নিংটা একটা কোনো একটা ঘটনা না, এটা একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে মানুষ শেখে। 3 হায়ারার্কিক্যাল মডেল ব্যবহার করছে, যেখানে ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল লার্নিং অবজেক্টিভস ইন্টু লেভেল অফ কমপ্লেক্সিটি টু সিম্পলিসিটি, কমপ্লেক্স থেকে সিম্পলিসিটিতে, এই কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেসিফিসিটি সে শেখে। কেমন করে সেটা আমরা পরবর্তীতে দেখাতে চাচ্ছি। প্রথম কগনিটিভ। কগনিটিভ ডোমেইনটা মনে রাখবেন মাথার সাথে মানে নলেজ, ইন্টেলেকচুয়াল এবং মেন্টাল স্কিল, এগুলো আমার সব কগনিটিভ ডোমেইন। অ্যাফেক্টিভ ডোমেইনটা কি? অ্যাফেক্টিভ ডোমেইন রিলেটেড টু হার্ট, তার মানে অ্যাটিটিউড, ভ্যালু, ইমোশন, গ্রোথ, ফিলিং, এটা অ্যাফেক্টিভ ডোমেইন। আর সাইকোমোটর ডোমেইনটা স্কিল, ডুইং, ম্যানুয়াল স্কিল, মানে ডুইং, ম্যানুয়াল স্কিল, এগুলো আমাদের সাইকোমোটর। তার মানে কগনিটিভ স্কিলটা আমাদের নলেজ, অ্যাফেক্টিভ ডোমেইনটা আমার অ্যাটিটিউড, আর সাইকোমোটরটা আমার স্কিল। আমি যে কম্পিটেন্সি 3টা পার্ট আছে, সেই 3টাই আসলে 3টা ডোমেইনের মতো কাজ করছে এখানে। বলছে দি 3 ডোমেইন লার্নিং ডোমেইন, বলছে যে ইন দ্য টিবেট all 3 are essential. টিবেটে 3টাই এসেনশিয়াল: নোয়িং কগনিটিভ, হ্যাভিং দ্য রাইট অ্যাটিটিউড এবং ডুইং দ্য সাইকোমোটর ওয়ান্ট হেল্প অ্যাপ্লাই দিস টু ট্রেনিং অর অ্যাসেসমেন্ট। এই 3টা আপনাকে সহায়তা করবে অ্যাসেসমেন্টে, ট্রেনিংয়ে এবং অ্যাসেসমেন্টে। কগনিটিভ ডোমেইনে কি বলছে? আপনি কগনিটিভ ডোমেইনে কি করতে পারবেন? আন্ডারস্ট্যান্ডিং ফ্যাক্টস, কনসেপ্ট অ্যান্ড প্রসিডিউর। আপনি কোনো একটি ঘটনা, কনসেপ্ট এবং প্রসিডিউরটা বুঝতে আপনাকে সাহায্য করবে। কগনিটিভ ডোমেইনের মধ্যে কতগুলো আছে? প্রথমে আমি ধরবো রিমেম্বার। আমি একটা জিনিস শুধু মুখস্থ করতে পারি, আমি জানি শুধুমাত্র মুখস্থ বিদ্যা। ধরেন রবীন্দ্রনাথের জন্ম তারিখ, মানে কত তারিখ, তারপর আপনি ধরেন মানে 1 থেকে 100 পর্যন্ত আমি সংখ্যা গণনা করতে পারি, এটা আমার রিমেম্বার। আন্ডারস্ট্যান্ডিং যদি আমি বলি, তাহলে এই যে মৌলিক, মানে 1 থেকে 100 পর্যন্ত, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, সেটা যদি আমি খুঁজে বুঝতে পারি, তাহলে আমার এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অ্যাপ্লাই লেভেলটা কেমন? অ্যাপ্লাই লেভেলটা এই মৌলিক সংখ্যার যে গুণিতক যদি আমি বের করতে পারি, দেখালে 1 থেকে 20-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তার গুণিতক বের করতে পারি, তাহলে আমার এটা অ্যাপ্লাই। কারণ যে জ্ঞানটা পেলাম, সেই জ্ঞানটা আমি আসলে অ্যাপ্লাই করতে পারি কিনা। তাহলে আমি আন্ডারস্ট্যান্ডিং লেভেল কি, নিজের মতো করে বুঝি, তুলনা করতে পারি, উদাহরণ দিতে পারি। আর অ্যাপ্লাই লেভেলে আমি সেই যে জ্ঞানটা পেলাম, সেই জ্ঞানটাকে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। অ্যানালাইজ লেভেলে মানে বিশ্লেষণ করতে পারা, মানে 2টি টুকরো টুকরো অংশে বিভক্ত করে এবং বৈশিষ্ট্য বলতে পারা। সেপারেট ম্যাটেরিয়ালস কনসেপ্ট ইনটু কম্পোনেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য হোল। আর ইভ্যালুয়েটের মধ্যে, 2টার মধ্যে ধরেন আপনি সুজুকি জিক্সার আর ইয়ামার এফজেড, এর মধ্যে আপনি কোনটা ভালো আপনার জন্য বা আপনার পারপাস ফুলফিল, এই ইভ্যালুয়েশনটা যখন আপনি করতে পারবেন, তখন এটা ইভ্যালুয়েট। আর ক্রিয়েটের ক্ষেত্রে দেখা গেল 2-3টা নলেজ একত্রিত করে নতুন একটা নলেজ তৈরি করা। ধরেন আপনি এই এফজেড এর এই ইঞ্জিনটা খুলে আপনি একটা হাই স্পিড বোট তৈরি করলেন, হ্যাঁ, বা একটা হেলিকপ্টার তৈরি করলেন, তাহলে এটা নতুন একটা নলেজ ক্রিয়েট করলেন। বা 2-3টা সূত্র দিয়ে আপনি নতুন আর একটা সূত্র তৈরি করলেন, এক্ষেত্রে কি আপনি একটা নতুন নলেজ তৈরি করলেন, এটা ক্রিয়েট। তাহলে আমরা বুঝতে পারলাম ইনক্রিজিং কমপ্লেক্সিটি। প্রথমে সিম্পল স্পেসিফিসিটি, মানে প্রথম থেকে উপরের দিকেটা কঠিনতম। এখন এইটা কেন কাজে লাগে তার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন যখন কোশ্চেন করার সময় সব প্রশ্ন যদি রিমেম্বার লেভেল থেকে করে, যে রবীন্দ্রনাথের জন্ম সাহিত্য কত সালে, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে কত সালে, নজরুলের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছে কোন তারিখ, দুইজনা
মানে কত তারিখে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত মানে মানে আমাদের জাতীয় সঙ্গীতটা প্রথম সিলেক্ট হয়েছে, এরকম যে জিনিসগুলো, যে জিনিসের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, শুধুমাত্র রিমেম্বার, তাহলে দেখেন উপরে যে ক্রিয়েটিভ, ইভ্যালুয়েট করতে পারে, অ্যানালাইজ করতে পারে, অ্যাপ্লাই আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ছেলেপেলেরা নাম্বার কম পাবে। শুধুমাত্র রিমেম্বার লেভেলে যাদের নলেজ আছে তারাই হচ্ছে এখানে নাম্বার বেশি পাবে। আবার সব কোশ্চেন যদি ক্রিয়েটিভ লেভেল থেকে আসে, তাহলে যে ছেলেটা একেবারেই কম সে কিন্তু পাশ করতে পারবে না, তখন পাশের হার কমে যাবে। তাহলে যে কোনো প্রশ্ন করার সময় এই জিনিসটা কনসিডার করা হয়। কিছু কোশ্চেন রিমেম্বার থেকে, কিছু কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং থেকে, কিছু কোশ্চেন অ্যাপ্লাই থেকে, কিছু কোশ্চেন অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট থেকে। তাহলে যে ছেলেটা 80 নাম্বার পাবে বা অ্যাবভ 90 পাবে, তাহলে বুঝতে পারা যাবে তার মধ্যে সবগুলা জিনিসই আছে। সে ক্রিয়েটিভও, তার ইভ্যালুয়েট করার ক্যাপাসিটি আছে, অ্যানালাইজ করার ক্যাপাসিটি আছে, অ্যাপ্লাই করার ক্যাপাসিটি আছে, আন্ডারস্ট্যান্ডিংও আছে, রিমেম্বারও আছে। আর যে ছেলেটা 30 পাইছে, আপনি অবভিয়াসলি ধরে নিতে পারবেন তার মধ্যে ক্রিয়েটিভ, ইভ্যালুয়েট এবং হচ্ছে মানে অ্যানালাইজ করার এই ক্যাপাবিলিটিগুলো তার নাই। এখন এখানে কিছু ওয়ার্ড দিয়ে শুরু করায়, মানে রিমেম্বারের ক্ষেত্রে লিস্ট, রিসাইট, এগুলো আমার আসলে খুব বেশি এখন বর্তমানে দরকার নেই। আর হচ্ছে আমরা যেটাকে হচ্ছে এফেক্টিভ ডোমেন বলতেছি, এফেক্টিভ ডোমেন হচ্ছে রিলেটেড টু হার্ট, মানে বিষয়টা হচ্ছে অ্যাটিটিউড, ভ্যালু, ইমোশনাল গ্রোথ, ফিলিংস, এগুলো নিয়ে আসলে এফেক্টিভ ডোমেন কাজ করে। মূলত ব্লুমস ট্যাক্সোনমির সেকেন্ড ডোমেইন এটা হচ্ছে দ্য এফেক্টিভ ডোমেইন। এটা 1964 সালে আমাদের ডেভিড আর ক্রাথল নামে এবং হচ্ছে বেঞ্জামিন এস ব্লুমস এবং বাটরাম বি মার্সিয়া, হ্যাঁ, মার্সিয়া, এই তিনজনে হচ্ছে আপনার এইটা করে। তো ট্যাক্সোনমি এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। মানে ট্যাক্সোনমি অফ কোনো এডুকেশনাল অবজেক্টিভ, এইটা ছিল বইয়ের নাম। সেই বইতে আসলে এই যে এফেক্টিভ ডোমেইন এইটা নিয়ে আলোচনা করেছে। তো বলছে যে ডেভেলপিং ভ্যালুজ, ইমোশনস অ্যান্ড প্রফেশনালিজম, এগুলো নিয়ে কাজ করে কে? এফেক্টিভ ডোমেন। তাহলে আসি একটু কিভাবে। প্রথম হচ্ছে রিসিভিং, মানে আপনি কোনো কিছু একটা শুনতে চাচ্ছেন, মানে ইচ্ছা করতেছেন, শুনতেছেন, এটা হচ্ছে রিসিভিং, আপনি শুনতেছেন। রেসপন্ডিং, আপনি শুধুমাত্র শোনা না, শোনার সাথে সাথে এটার সাথে পার্টিসিপেট করছেন। এবং হচ্ছে তৃতীয়ত যেটা ভ্যালুইং, পার্টিসিপেট তো করছেনই এবং এটার মধ্যে আপনি দেখা গেল ইনভলভ হওয়ার চেষ্টা করতেছেন। এবং অর্গানাইজ, দেখা গেল যে উইলিংনেস টু অ্যাডভোকেট অফ অ্যান আইডিয়া, হ্যাঁ, সেটাকে অর্গানাইজ বলতেছে। আর ক্যারেক্টারাইজেশন বলতেছে উইলিংনেস টু চেঞ্জ অনস বিহেভিয়ার অন ওয়ে অফ লাইফ। এই যে ধারাবাহিকতাগুলো, এগুলো হচ্ছে আমাদের এই ডোমেইনের আলোচনার বিষয়। একটা লোয়ার অর্ডার টু হায়ার অর্ডার, এটা নিয়ে খুব বেশি আমাদের জানার দরকার নেই এই সিবিএলএম এ, কারণ হচ্ছে এখানে মূলত যে ডোমেইনের যে ধাপগুলো সেগুলো জানলেই এনাফ। তারপরে আমি শুধুমাত্র একটু হালকা ধারণা দেওয়ার জন্য একটু ভিতরে ঢুকলাম। সিবিএলএম এ আমাদের এত আলোচনা নাই। তো এফেক্টিভ ডোমেইনে আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ডগুলো দিয়ে এগুলো শুরু হয়, সেইখানে এখানে একটা ছোট্ট তালিকা দেওয়া আছে। আর সাইকোমোটর ডোমেইনে আর এইচ দেব 1975 সালে এটা ডেভেলপ করেন, সাইকোমোটর ডোমেইন টেক্সোনমি। এবং এই ডোমেইনের বলছে কি ডিসক্রাইব 5 লেভেল অফ মোটর স্কিল কম্পিটেন্স ফ্রম বিগিনার টু মাস্টারি, শোয়িং হাউ স্কিল ডেভেলপ থ্রু দ্য প্র্যাকটিস। কিভাবে স্কিলটা আসলে ডেভেলপ করে প্র্যাকটিসের মাধ্যমে, সেইটা আসলে এই মাধ্যমে আমরা দেখতে পাবো সাইকোমোটরে। সাইকোমোটর হচ্ছে স্কিল, ডুইং ম্যানুয়াল স্কিলস, এগুলো হচ্ছে আমাদের সাইকোমোটরের বিষয়। সোজা কথা, পারফর্মিং টাস্ক উইথ হ্যান্ডস অন প্র্যাকটিস অ্যান্ড কোঅর্ডিনেশন, এটাই হচ্ছে আমার সাইকোমোটো। সাইকোমোটোতে আমাদের 5টা ধাপ। একটা হচ্ছে ইমিটেশন, 2 নম্বর হচ্ছে ম্যানিপুলেশন আর প্রিসিশন, 3 নম্বরে আর্টিকুলেশন আর ন্যাচারালাইজেশন। এখন আসেন এই বিষয়গুলো একটু ছোট্ট করে আলোচনা করি। সোজা কথা, আমরা যদি এই সাইকোমোটর ডোমেনটাকে বর্ণনা করতে চাই, হাতে কলমে কাজ করার সাথে সম্পর্কযুক্ত। এটা সাধারণত এটাকে বলা হয় কি দক্ষতা, স্কিল। মানুষের দৈহিক এবং মানসিক সক্রিয়তার বহিঃপ্রকাশকে পেশিজ দক্ষতা নামে
অভিহিত করা। এই ধরনের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন অনুশীলন। এখানে ইংরেজিতে বলছে যে সাইকোমোটর ডোমেন ডিলস উইথ ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিলস, ফিজিক্যাল ফাংশনস, বডি মুভমেন্টস, ইট ইজ ডুইং ডোমেন, মানে কোনো কিছু করাটাকেই হচ্ছে আমাদের সাইকোমোটর বলে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে, হ্যাঁ, এবং অনুশীলনের মাধ্যমে। তো ইমিটেশন হচ্ছে হুবাহুব কপি করা। আপনি কোনো একটা টাইপ আপনাকে করতে দিল, আপনি হুবাহুব টাইপটা কপি করতে পারতেছেন, হ্যাঁ, সেটা ডিরেক্টলি কপি দ্য অ্যাকশন সিন্স, এটা হচ্ছে ইমিটেশন লেভেলে আছেন, হ্যাঁ। মানে ম্যানিপুলেশন, আপনি কপি তো করতে পারতেছেন, তার সাথে হচ্ছে আরো কিছু মানে তার শেখানোর সাথে আরো কিছু যোগ করা। ফলো দা, মানে আপনি ইনস্ট্রাকশন ফলো করতেছেন, ফলো করে আপনি একটা মডেল তৈরি করতে পারতেছেন। সোজা কথা এটাকে বলে অনুকরণ না করে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কোনো কাজ করে। একটা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারেন, সেটাই হচ্ছে সেই দক্ষতাটা হচ্ছে ম্যানিপুলেশন। বলছে reproduce activities by instruction or memory, ability to perform certain tasks by memory or following the instruction, মেমোরি থেকে হতে পারে, আবার ইনস্ট্রাকশনের মাধ্যমে এটা কাজ করার এবিলিটি। প্রিসিশনের ক্ষেত্রে বলতেছে যে নিখুঁতভাবে করা। নিখুঁতভাবে করা কিভাবে? পূর্বে কোনো কাজ নির্ভুলভাবে পুনরায় করা, আগেও কোশ্চেন, এটা নির্ভুলভাবে করা। কোনো ক্রিয়া বা কাজকে তার অনুপাত বা সঠিকতা বজায় রেখে নিজের মতো সম্পাদন করা। ওয়ার্কিং অ্যান্ড রিওয়ার্কিং সামথিং সো ইট উইল বি জাস্ট রাইট। পারফর্ম এ স্কিল অর টাস্ক উইদাউট অ্যাসিস্ট্যান্স, কারো কোনো সহযোগিতা ছাড়াই আপনি এটা পারফর্ম করতে পারেন। প্রিসিশন, দক্ষতা, নিখুঁতভাবে করতে পারেন। অ্যাচিভিং ডিজায়ার লেভেল অফ ইফেক্টিভনেস অ্যান্ড ইফিসিয়েন্সি থ্রু প্র্যাকটিস, আপনি যে ডিজায়ার লেভেলের ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সির মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে এটা আপনি অ্যাচিভ করছেন। পারফর্ম দ্য স্কিলস উইথ অ্যাকুরেসি অ্যান্ড এক্সাক্টনেস অ্যাট অ্যান এক্সপার্ট লেভেল, এই লেভেলটা হচ্ছে কি আপনার একটা এক্সপার্ট লেভেল। আর্টিকুলেশনের ক্ষেত্রে বলছে যে নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর প্র্যাকটিসের মাধ্যমে, মানে আর্টিকুলেশন হচ্ছে অনেকগুলা কাজের সমন্বয়। যেমন ধরেন আপনি একটি ভিডিও তৈরি করতে গেলেন, এখানে কিন্তু আপনাকে মিউজিকের কাজ জানতে হবে, এখানে এডিটিং এর কাজ জানতে হবে, এখানে সাউন্ডের কাজ জানতে হবে, এখানে লাইটের কাজ জানতে হবে, এখানে কালারের কাজ জানতে হবে। তার মানে বোঝা যাচ্ছে এ লার্নার কোঅর্ডিনেট অ্যান্ড অ্যাডাপ্ট এ সিরিজ অফ অ্যাকশন টু অ্যাচিভ harmony and internal consistency, combining a series of skill produce a video that involve music, drama, color, sound, বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা, ধারাবাহিকতা এবং সুসম্পন্ন বজায় রাখার মাধ্যমে আমরা আর্টিকুলেশনটা লেভেলে যেতে পারবো। আর ন্যাচারালাইজেশনের মাধ্যমে হচ্ছে স্বাভাবিকরণ, মানে ন্যাচারালাইজেশন মানে স্বল্প সময়ে ও শ্রমে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা, বা কায়িক এবং মানসিক দক্ষতা, সেখানে শ্রমও বাঁচবে এবং সময়ও বাঁচবে। এই স্তরের দক্ষতা স্বভাবের অংশ হওয়া অতি সহজেই কাজটা সম্পাদন করা যায়। মানে আপনি এই বিষয়টার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, স্কিলটা আপনার ভিতরে ঢুকে গেছে, অটোমেটিকলি আপনি আনকনশিয়াস ওয়েতে আপনি এটা করতে পারেন। যেমন দ্রুত নির্ভুলভাবে কম্পিউটার পরিচালনা করতে পারো, পিয়ানো বাজানো, এইগুলো হচ্ছে মনে করেন একটা টাইট সমান্তরাল, খুব বেশি একটা স্পেস নেই, তার মধ্যে আপনি গাড়িটি পার্ক করতে পারতেছেন, খুব অল্প একটা জায়গার মধ্যে, মিনিমাম জায়গার মধ্যে থেকে হচ্ছে আপনি গাড়িটা ঘুরাইতে পারতেছেন। এই এবিলিটিগুলো, তাই না? যারা আবার দেখবেন যে শুটিং করে, মানে শুট করে অলিম্পিকে বা তীর ছোড়ে, হ্যাঁ, তারা দেখবেন যে একেবারে মানে এমন একটা পর্যায়ে ঢুকে গেছে, মানে প্র্যাকটিস করতে করতে তাদের দক্ষতা এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা মানে তীরটা ছুড়লেই দেখা গেল লক্ষ্য ভেদ করে। এখানেও কিছু ভার্বের কথা বলা হয়েছে, যে ভার্বগুলো দিয়ে আসলে প্রত্যেকটা লেভেলে, যেমন ইমিটেশনের যে বিষয়গুলো আসে সেগুলো কপি, ফলো, মিমিক, এই ধরনের ওয়ার্ড থেকে শুরু হয়। ম্যানিপুলেশন আসে অ্যাক্ট, বিল্ড, এক্সিকিউট, এগুলো থেকে শুরু হয়। প্রিসিশন এর জন্য এবং আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশনের জন্য কিছু ভাব দেওয়া আছে, লোয়ার অর্ডার টু হায়ার অর্ডার। আপনাদের মূলত এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে সাইকোমোটর ডোমেনটা কি, বা সাইকোমোটর ডোমেনের ধাপগুলো কি কি, এরকম অ্যাফেক্টিভ ডোমেন কি, অ্যাফেক্টিভ ডোমেনের ধাপগুলো কি, বা কগনিটিভ ডোমেন কি, কগনিটিভ ডোমেনের ধাপগুলো কি, এরকমভাবে আসতে পারে। বা কোনো একটা ডেফিনেশন দিয়ে বলতে পারে এইটা কোনটা। সেটা এমন হতে পারে যে দিয়ে দিল, বললো যে এটা এক্সাম্পল অফ চারটার যে কোনো একটা, ন্যাচারালাইজেশন হইতে পারে, চারটার যে কোনো একটা, মানে বা ম্যাচিং হতে পারে, এমন একটা স্টেটমেন্ট দিল যেটা প্রিসিশনের সাথে যায়, তাহলে প্রিসিশন শব্দটা থাকলে আপনি তার সাথে ম্যাচিং করবেন।
এখন বলছে যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিবিটি প্লেস এমফাসাইজ ওয়ান হোয়াট এ পার্সন ক্যান ডু ইন এ ওয়ার্ক প্লেস। সিবিটিতে গুরুত্ব দেওয়া হয় কি একটা পার্সন ওয়ার্ক প্লেসে কি করতে পারে অ্যাজ এ রেজাল্ট অফ কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামের ফলে একজন পার্সন ওয়ার্ক প্লেসে কি করার সক্ষমতা বা দক্ষতা অর্জন করে সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এমফাসাইজ দেয়। ধরেন মানে একটা পার্সন চা বানাইতে পারে মুখে বললে, আমি সেটা ধরবো না। আমি যখন সে দেখবো যে সবগুলো ধাপ সম্পাদন করে সে হাতে কলমে চাটা বানাতে পারে, এখানে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করে চা বানাতে পারে, তখন সেইটাকেই আমি আসলে ওইটাই আমার দরকার। হ্যাঁ, এখন বলছে ট্রেডিশনাল এবং কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। আমি খুব শর্ট করে নিয়ে আসছি। ট্রেডিশনালটা হচ্ছে কি এনরোলমেন্ট অ্যাট দ্য সেম টাইম। আপনি জানুয়ারিতে এনরোল হবেন আর সারা বছরে কিন্তু এনরোল হতে পারবেন না। অন্যদিকে সিবিটিতে হচ্ছে কি দেখা গেল আপনি যে কোনো সময় আপনারা যদি এই অ্যাসেসমেন্টে বসতে চান সামনের মাসে, যদি এই মাসে যখন বসতে চাবেন বসতে পারবেন, তাই না? যে কোনো সময় যে কোনো ট্রেনিংয়ে আপনি ঢুকতে পারবেন। মূলত ট্রেডিশনালটা হচ্ছে কন্টেন্ট বেস, আর হচ্ছে কম্পিটেন্সি বেস ট্রেনিংটা হচ্ছে কম্পিটেন্সি বেস। হ্যাঁ, ট্রেডিশনাল ট্রেনিংটা একটা টাইম বেস। হ্যাঁ, আপনি টাইমটা শেষ করছেন, কত ঘন্টা কত আওয়ার। আর কম্পিটেন্সি বেস এইগুলো ম্যাটার করে না, টাইম ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে আপনি কতটা সক্ষমতা অর্জন করছেন, কতটা আপনার প্রিসিশন আছে, আপনি কতটা পারফেক্টলি আপনি পারফরমেন্সটা সম্পাদন করতে পারেন, সেইটা পারফরমেন্সের উপর দেয়। আপনি কাজটা জানেন কি জানেন না। ট্রেডিশনাল হচ্ছে গ্রুপ বেস, একসাথে সবাই গ্রুপে কাজ করে, কিন্তু কম্পিটেন্সিতে সিবিটিতে দেখা গেল ইন্ডিভিজুয়াল, আপনাকে ইন্ডিভিজুয়ালি পারতে হবে। হ্যাঁ, যে টাস্কটা দিবে সেই টাস্কটা আপনাকে। সবাই যদি টাইপ করতে পারে, আপনি যদি টাইপ করতে না পারেন, তাহলে কম্পিউটার অপারেশনে দেখা গেল আপনি ওইটাই নট ইয়েট কম্পিটেন্ট হবেন। আর এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাই সিবিটিতে ভেরি ইম্পর্টেন্ট বা গুরুত্ব দেওয়া হয়। এখানে হচ্ছে ট্রেডিশনালে হচ্ছে গ্রুপ নিড, সবার যেটা প্রয়োজন সেইটা। আর এখানে যদি কারো একা ব্যক্তিগতভাবে বলে যে আমি এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং হয় না, আমাকে দেখাই দেন, সেখানে ইন্ডিভিজুয়ালকেও গুরুত্ব দেওয়া হয়। ফিডব্যাক তো ট্রেডিশনালে নর্মালি 1 বছর পর দেওয়া হয় বা একেবারে শেষে দেওয়া হয়। আর প্রত্যেকটা কাজ শেষেই দেখা গেল ইমিডিয়েট ফিডব্যাক দেওয়া হয়। হ্যাঁ, তাহলে ইমিডিয়েট ফিডব্যাক দিলে হয় কি সে ধরতে পারে যে আমার আসলে ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায়, কতটুকু আমাকে আরো উন্নতি করতে হবে। সে সাথে সাথে রিলেট করতে পারে। কোর্স আউটলাইন ওরিয়েন্টেড আর ট্রেডিশনালটা, আর সিবিটিতে হচ্ছে মডিউল ওরিয়েন্টেড। হ্যাঁ, সিবিটিতে মডিউলের উপর করা থাকে, এক্সপ্লেইন নলেজ। ট্রেডিশনাল যেটা করা হয় নলেজকে এক্সপ্লেইন করা হয়, আর হচ্ছে সিবিটিতে হচ্ছে নলেজ ডেভেলপ করা হয়। ট্রেডিশনাল নর্মালি একবার টেস্টেড করা হয় এখন, আর সিবিটিতে হচ্ছে আপনি যখন রেডি হবে, যখন আপনি মনে করবেন যে আপনার 4 দেওয়ার মতো এবিলিটি আছে, ঠিক তখনই কিন্তু আপনি বসবেন। আপনি যখন 3 দেওয়ার মতো এবিলিটি আছে তখন আপনি বসবেন, মানে হচ্ছে টেস্টেড হোয়েন রেডি। এখন বলছে যে রোল অফ দ্য কম্পিটেন্ট টিবেট টিচার। টিবেট টিচারের কিছু রোল থাকে। হ্যাঁ, বলছে এই স্কিল টিবেট টিচার প্লে এ কি রোল ইন দ্য গাইডিং লার্নার্স ইফেক্টিভলি। একটা লার্নারকে গাইড করতে পারবে একজন স্কিল টিচার, অনেক গাইড করার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেগুলো কি কি? ক্যান পারফর্ম দ্য জব টাস্ক, আন্ডারস্ট্যান্ড হাউ লার্নার্স লার্ন, প্ল্যান অ্যান্ড স্ট্রাকচার লেসন ওয়েল, সেট ক্লিয়ার এক্সপেকটেশন, ডেভেলপ এনগেজিং লার্নিং মেটেরিয়ালস। এই জিনিসগুলো যদি আপনারা লিখতে পারেন, এটা হচ্ছে পিডিএফ বইয়ে 37 নম্বরে আছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, সে জব টাস্কটা পারফর্ম করতে পারে কিনা, লার্নার কিভাবে আসলে শেখে বা শিখতে ভালো পারবে কোন লার্নার, কিভাবে সেটা বুঝতে পারা, এটা প্ল্যান করা, স্ট্রাকচার লেসন প্ল্যান করা, স্ট্রাকচার যেটা স্টুডেন্টদের শেখাটাকে অনেক অর্গানাইজড করবে। সেট ক্লিয়ার এক্সপেকটেশন, সে কি চায় সেটা যেন ক্লিয়ার এক্সপেকটেশনটা সেট করা হয়। ডেভেলপ এনগেজিং লার্নিং মেটেরিয়ালস, যে এমনভাবে সে লার্নিংটা দিবে যে যার মধ্যে সে লার্নিং মেটেরিয়ালসগুলো এবং হচ্ছে ট্রেনিদেরকে এনগেজ করে ফেলবে। হ্যাঁ, যেন তাদের নলেজটা আরো বেশি ফ্রুটফুল হয়, এফেক্টিভ হয়। এখন বলছে যে ডেলিভারের ক্ষেত্রে যেটা হচ্ছে, হ্যাঁ, প্রথমটা কিন্তু হচ্ছে প্রিপারেশন লেভেলে, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে ডেলিভারি লেভেল। 3টা লেভেল মূলত। আসলে এটা হচ্ছে ইউজ ডাইভার্স টিচিং মেথড। শুধুমাত্র একটা টিচিং মেথড ব্যবহার করবে না, ডাইভার্স টিচিং মেথড ব্যবহার করবে। এনকারেজ ডিসকাশন অ্যান্ড পার্টিসিপেশন,
যে নিজেদের মধ্যে যে গ্রুপ ডিসকাশন বা পার্টিসিপেশন, অংশগ্রহণ, সবাই অংশগ্রহণকে এনকারেজ করা হয় করবে। মেক্স লার্নিং এনজয়েবল। লার্নিংটা যদি বোরিং হয়, সে যদি একাই বলে যায়, তাদের কোনো এনগেজমেন্ট না থাকে, তাহলে সেটা দিয়ে কোনো ভালো ফ্রুটফুল কিছু হবে না, মেমোরেবল কিছু জিনিস আসবে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি, যদি লার্নিংটা যদি এনগেজমেন্ট এনজয়েবল হয়, ডিসকাশন পার্টিসিপেশন এনকারেজ করা হয়, গিভস কনস্ট্রাকশন ফিডব্যাক, যদি ফিডব্যাকটা কনস্ট্রাকশন ফিডব্যাক দেওয়া হয়, প্রোভাইড হ্যান্ডস অন প্র্যাকটিস অপরচুনিটি, সবাইকে আপনাকে হ্যান্ডস অন প্র্যাকটিসের অপরচুনিটি দিতে হবে। দুইজনে করবে আর সবাই দেখবে বিষয়টা তা না। তাহলে প্রথমটা গেল হচ্ছে আমাদের প্রিপেয়ার লেভেলে বা প্রিপারেশন লেভেলে, 2 নম্বর হচ্ছে ডেলিভারি লেভেলে গেল। এখন রিভিউ, যেটা রিভিউ লেভেলে বলছে কি, চেক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, তার যে আমরা দেখবো তার আন্ডারস্ট্যান্ডিংটা এবং স্কিল ডেভেলপমেন্টটা কতটুকু হলো। 2 নম্বর দেবো সিক ফিডব্যাক ফ্রম লার্নার্স। লার্নারের কাছ থেকে আমরা ফিডব্যাক খুঁজবো, সে কতটুকু বুঝতে পারছে বা তার কোথায় সমস্যা হয়েছে, তার ফিডব্যাক, আমাদের লেসনটা কতটুকু, সবগুলো বিষয় তার কাছ থেকে ফিডব্যাক খুঁজবে। অ্যাসেস প্রোগ্রেস অন টাইম, আমরা তাদের পারফরমেন্সটাকে অ্যাসেস করব, হ্যাঁ, অন টাইমে। এবং ইনশিওর লার্নিং আউটকাম আর মেট, আমরা নিশ্চিত হব যে যে লার্নিং আউটকাম নিয়ে আমরা এই বিষয়টা শুরু করেছিলাম, সেই লার্নিং আউটকাম গুলা বা অবজেক্টিভ গুলা আসলে অর্জিত হয়েছে কি না। তাহলে বলছে যে রোল অফ দ্য কম্পিটেন্ট ডিবেট টিচার অ্যান্ড ট্রেনারের একেবারে লাস্টে যেটা কথা হচ্ছে, গ্রেট ট্রেনার নট অনলি টিচার্স বাট অলসো ইন্সপায়ার অ্যান্ড সাপোর্ট দ্য লার্নার। একজন গ্রেট টিচার বা একজন গ্রেট ট্রেনার, সে শুধুমাত্র একটা মানে অনলি টিচার, মানে সে শুধুমাত্র শিক্ষা দেয় না, সে শিক্ষার পাশাপাশি ট্রেনিদেরকে ইন্সপায়ার করে, উৎসাহিত করে এবং সাপোর্ট করে, মানে লার্নারদের সাপোর্ট করে লার্নিংয়ে। এখন বলছে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব, এটা পেজ নাম্বার 36-এ আছে। বলছে যে ট্রেনিং ইজ বেসড অন কারিকুলাম ডেভেলপমেন্ট ফ্রম দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। প্রথম হচ্ছে ট্রেনিংটা হবে কারিকুলাম মানে বেসড অন কারিকুলাম ডেভেলপমেন্ট ফ্রম দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ট্রেনিংটা হবে হচ্ছে আপনার কারিকুলাম বা মানে সিবিসি অনুযায়ী। আর সিবিসিটা তৈরি হবে কিসের ভিত্তিতে? সিবিসিটা আসবে হচ্ছে আমার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে। 2 নম্বরে লার্নিং ইজ মডিউলার ইন ইট স্ট্রাকচার। লার্নিংটা হবে মডিউলার ইন স্ট্রাকচার। আমরা জানি সিবিসিটা কম্পিটেন্সি বেস কারিকুলামটা হচ্ছে মডিউলার ফরম্যাটে থাকে। ট্রেনিং ডেলিভারি ইজ ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড সেলফ বেসড। ট্রেনিং ডেলিভারিটা হবে একেবারে ইন্ডিভিজুয়ালাইজড এবং সেলফ বেসড। 4 নম্বর বলছে ট্রেনিং ইজ বেসড অন ওয়ার্ক দ্যাট মাস্ট বি পারফর্ম। ট্রেনিংটা হবে বেসড অন ওয়ার্ক হবে এবং মাস্ট বি পারফর্ম। আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে ট্রেনিংটাকে, এবং আপনাকে কাজ শিখতে হবে, কাজ করতে হবে। ট্রেনিং মেটেরিয়ালস আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম মডিউলস। বলছে ট্রেনিং মেটেরিয়ালস আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য, মানে এই যে ট্রেনিং মেটেরিয়ালসগুলো, আপনার মন মতো ট্রেনিং মেটেরিয়ালস দিলে হবে না, এটা অবশ্যই সিএস এর সাথে অ্যালাইন থাকতে হবে, এবং পাশাপাশি এই যে সিবিসি যে মডিউল, সেই মডিউলের সাথে অ্যালাইন থাকতে হবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে অ্যাসেসমেন্ট ইজ বেসড অন কালেকশন ইন দ্য কালেকশন অফ এভিডেন্স অফ দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্ক টু দ্য ইন্ডাস্ট্রি রিকোয়ার স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি রিকোয়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে আপনার যে পারফরমেন্সটা থাকা উচিত, সেই পারফরমেন্সের উপর অ্যাসেসমেন্টে এভিডেন্স কালেক্ট করবে। হ্যাঁ, সেই এভিডেন্স থেকেই আসলে সিদ্ধান্ত আসবে সে ওয়েদার হি অর শি ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। 7 নম্বরে বলছে ট্রেনিং ইজ বেসড বোথ ওয়ান অ্যান্ড অফ দ্য জব কম্পোনেন্ট। ট্রেনিংটা আসলে আমাদের অন দ্য জবও হতে পারে বা অফ দ্য জবও হতে পারে। অ্যালাউজ ফর রিকগনিশন অ্যান্ড প্রিয়র লার্নিং। এটা পূর্বের যে মানে পূর্বের যে লার্নিংটাকে সেটাকে রিকগনাইজ করে বা স্বীকৃতি দেয়। ট্রেনিং অ্যালাউস ফর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট। ট্রেনিং মাল্টিপল এন্ট্রি এবং এক্সিটকে অ্যালাউ করে। তো বলছে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেমে আমরা আরেকটু যদি মানে মানে শর্ট মানে একটু দেখি, সেটা হচ্ছে কম্পিটেন্সি কারিকুলাম ফ্রম, মানে আমাদের মানে কারিকুলামটা আসবে কোথা থেকে? সিএস থেকে। এইটা টু ডেভেলপ হবে ইন্ডাস্ট্রি ইনপুট অ্যান্ড ম্যাচ উইথ দ্য জব নিড। এটা অবশ্যই
মানে ইন্ডাস্ট্রি ইনপুট থাকবে এবং এটা যেটা হচ্ছে জব নিডসটার সাথে এটা অ্যালাইন করা থাকবে, ম্যাচ করবে। মডিউলার লার্নিং ট্রেনিং ইজ স্ট্রাকচার ইন টু দ্য মডিউলার ফর ফ্লেক্সিবল লার্নিং। মডিউলার লার্নিংটা থাকবে, আমরা জানি সিবিসিটা যে আমার শিক্ষা পাঠ্যক্রম, সে পাঠ্যক্রমটা কিন্তু মডিউলার ফরম্যাটে থাকে এবং স্ট্রাকচার থাকবে, মানে মডিউলার ফরম্যাটে স্ট্রাকচার থাকবে এবং লার্নিংটাকে ফ্লেক্সিবল থাকবে। সেলফ লার্নিং এর ক্ষেত্রে বলছে লার্নার প্রোগ্রেস ইন দেয়ার ওন স্পিড আনটিল দে শো কম্পিটেন্ট। লার্নাররা কি করবে, নিজেদের মতো করে মানে স্পিডে তারা আসলে প্রিপারেশন নেবে বা প্রোগ্রেস করবে যতক্ষণ পর্যন্ত তারা কম্পিটেন্ট হতে না পারে। ওয়ার্ক বেস ট্রেনিং এর কথা বলছে নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড অ্যালাইন উইথ রিয়াল জব টাস্ক। মানে ওয়ার্ক বেস মানে হচ্ছে সে যে নলেজ এবং স্কিল এবং অ্যাটিটিউডটা গ্যাদার করবে সেটা অ্যালাইন করা থাকবে কিসে, রিয়াল জব টাস্ক। এমন কোনো কাজ শিখবে না যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে না বা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট না বা সিএসের সাথে অ্যালাইন নাই। টাস্ক ফোকাসড ম্যাটেরিয়ালস বলছে লার্নিং ইজ হ্যান্ডস অন আর নট জাস্ট ইনফরমেশন বেস। লার্নিংটা একেবারে হাতে কলমে শিখতে হবে। শুধুমাত্র আপনাকে তথ্যগুলো জানলেন, দেখা গেল একটা বিরিয়ানি তৈরি করতে কি কি লাগে স্টেপগুলো কিন্তু আপনি হাতে কখনো করেন না, তাহলে কিন্তু আপনি পুরোপুরি লার্নিংটা আসবে না। আপনি জানেন গাড়ি কিভাবে, মোটরসাইকেল কিভাবে চালাতে হয়, কিন্তু আপনি কখনো মোটরসাইকেল নিজে ফিজিক্যালি চালান নাই, তাহলে কিন্তু আপনার এক্সপার্টাইজটা গ্রো করবে না। বলছে এভিডেন্স বেসড অ্যাসেসমেন্ট কম্পিটেন্সি ইজ প্রুভেন থ্রু ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড টাস্ক। আর লাস্ট মানে আপনাকে মানে ওয়ান অ্যান্ড অফ জব ট্রেনিং বলছে কম্বাইন্স ক্লাসরুম এবং ওয়ার্কশপ। আপনাকে ক্লাসরুমেও হবে ট্রেনিংটা এবং ওয়ার্কশপ লার্নিং উইথ ওয়ার্ক প্লেস এক্সপিরিয়েন্স। ওয়ার্ক প্লেস এক্সপিরিয়েন্সটাও হবে, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আসলে দুইটাই একটা ব্লেন্ডেড মেথডে আপনাকে হবে। এখন ওয়ান অ্যান্ড অফ জব ট্রেনিং এর কম্বাইন বলছে যে কম্বাইন ক্লাসরুম ওয়ার্কশপ লার্নিং উইথ ওয়ার্ক প্লেস এক্সপিরিয়েন্স। তারপর বলছে রিকগনিশন অফ প্রিয়র লার্নিং মানে আরপিএল, পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল ক্যান বি অ্যাসেসড ফর ক্রেডিট। পূর্বের যে অভিজ্ঞতা লার্নিং সেটাকে আসলে স্বীকৃতি দেওয়া হয়। মাল্টিপল এন্ট্রি এক্সিট বলতে বোঝাচ্ছে লার্নার ক্যান জয়েন অর লিভ ট্রেনিং অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অ্যান্ড স্টিল গেট সার্টিফাইড। হ্যাঁ, এই কথাটা বলছে দিস সিস্টেম ইনশিওর প্র্যাকটিক্যাল ফ্লেক্সিবল অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ট্রেনিং। তাহলে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা আমি দুইভাবে বুঝালাম, একটা হচ্ছে বইয়ের ভাষায় আর একটা আমি আমার মতো করে একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আপনারা আমাদের চ্যানেলকে লাইক দিলে, সাবস্ক্রাইব দিলে এবং কমেন্টস করলে আমরা খুব উপকৃত হব, কারণ টিবেটে এই ধরনের লেকচার যাদের দরকার তাদের কাছে এইটা চলে যাবে। দেখেন আমার এই পড়ানোর মধ্যে মানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে মাফ করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরে দেবেন। আপনাদেরই একজন ভাই হিসাবে বা আপনাদেরই একজন মানুষ হিসাবে আমাকে শুধরে দেবেন। ভুল হতেই পারে, আমি যে সব জানি তাও না, তাই না? আমিও এখনো বিভিন্ন বিষয়ে আমার স্যার যারা আছেন যাদের কাছ থেকে আমরা জ্ঞান আহরণ করেছি সেই সব স্যারদের কাছে সহযোগিতা নেই। হ্যাঁ, তো আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক, আপনাদেরকে সাইয়েদগুল হাসানাত দ্বারা পূর্ণ করুক এবং আপনাদেরকে কামিয়াবি দান করুক। হ্যাঁ, কাবিলিয়াত এবং কবুলিয়াত দুইটাই আল্লাহ দান করুক। থিংস টু অ্যাভয়েড, এখানে আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। কি অ্যাভয়েড করতে হবে? বিং পুয়ারলি প্রিপেয়ার্ড। আপনি প্রিপারেশন না নিয়ে ক্লাসে আসলে তাহলে তো হবে না, তাই না? হ্যাঁ, ল্যাকিং ভ্যারাইটি, যদি ভ্যারাইটির অভাব থাকে তাহলে একটা প্রবলেম, তাই না? আন্ডার এস্টিমেটিং দ্য এক্সিস্টিং স্কিল, আন্ডার এস্টিমেট করা যাবে না এক্সিস্টিং স্কিলটাকে। এবিলিটিস টু দ্য লার্নার, মানে আপনাকে বলছে আন্ডার এস্টিমেট করা যাবে না এক্সিস্টিং স্কিল অ্যান্ড এবিলিটিস অফ দ্য লার্নার। লার্নারের স্কিল এবং এবিলিটিসকে আপনি হচ্ছে কি করতে পারবেন না, আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন। দ্বিতীয় বলছে ইউজিং ওয়ান ওয়ে কমিউনিকেশন। হ্যাঁ, এবং আপনি ওই যে অ্যাভয়েড করবেন যেটা, সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আপনি শুধুমাত্র বলে গেলেন, সে শুনলো, আসলে এটা দিয়ে খুব বেশি একটা লার্নিং হয় না। সিবিটি হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন। সে কতটুকু বুঝতে পারলো, সে কতটুকু বুঝতে পারলো না, আপনি আপনার মতো করে বললেন, সে তার মতো করে বললো, তাহলে এইভাবেই একটা সুন্দর ডিসকাশনের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে জিনিসটা এগিয়ে যাবে। প্যাট্রোনাইজিং লার্নার্স, হ্যাঁ, লার্নারদেরকে আপনার মানে মানে কি বলবো, প্যাট্রোনাইজ লার্নারকে আপনি এটা অ্যাভয়েড করে যেতে হবে। তারপর হচ্ছে ওয়াফেলিং, নট স্টেইং ফোকাসড।
এবং বলছে কনফিউজিং দ্য লার্নার, রানাকে আপনি কখনো কনফিউজ করতে পারবেন না। সেটিং ইউর সেলফ আপ অ্যাজ এক্সপার্ট, আপনি নিজেকে পণ্ডিত হিসেবে তার সামনে জাহির করতে পারবেন না। নট লিসেনিং, হ্যাঁ, শুনলেন না, তার কথা শুনতে হবে। ল্যাকিং এমপ্যাথি, হ্যাঁ, আপনাকে মধ্যে সহানুভূতি থাকতে হবে। তা না হলে হলো দেখা গেল যে তার বাসায় একটা সমস্যা আছে, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, আপনাকে এগুলোকে কনসিডার করতে হবে। মানুষের বিপদ থাকে, মানুষেরই থাকে, হ্যাঁ, কিন্তু সেটা যদি তার মানে সে যদি এটাকে মিথ্যাভাবে বা অন্যভাবে বলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু তার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, তাকে সময় দিতে হবে। মেকিং অ্যাজাম্পশন, আপনি কারো সম্পর্কে আগেই অনুমান করতে পারবেন না যে উনি পারবে না, ওনারা দিয়ে হবে না, হ্যাঁ, উনি দেখে মনে হচ্ছে না খুব বেশি ভালো করতে পারবে। নট স্টার্টিং এট দ্য লেভেল দ্য লার্নার ইজ অ্যাট, এবং বলছে নট হ্যাভিং এনি রিয়েল এক্সপেরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি। এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এগুলো সব তো লিখতে হবে না, আপনার যেগুলো মনে থাকে সেগুলো লিখলেই হবে ইনশাল্লাহ। 6 নাম্বার পেজে এটা আছে। এখন বলছে ডেমনস্ট্রেশন of skills to learner follow the process of old rhythm. আমরা জানি প্রথমে আমরা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 4টা ধাপ আমাদের ফলো করতে হয়। একটা হচ্ছে ডু ইট নর্মাল, এখানে আমি অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি করব, আমি কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র করে যাব, তারা দেখবে। তারপর ডু ইট স্লো, এখানে আমি মানে এই ধাপে আমি যেটা করব আমি এক্সপ্লেন করব, মানে আমার স্টেপগুলোকে কোনটার পর কোনটা করতেছি সেটা স্টেপগুলোকে আমি লার্নারদের সামনে এক্সপ্লেন করব। 3 নাম্বারটা ডু ইট টুগেদার, এক্ষেত্রে আমরা দুই পক্ষই একই সাথে করব, আমি একটু করলাম, তারা একটু করলো, এরকম ভাবে আমরা কাজটা সুসম্পন্ন করব। 4 নাম্বার ধাপে হচ্ছে অফ ইউ গো, মানে এক্ষেত্রে লার্নার পুরোটা করবে, আর হচ্ছে ট্রেনার তাদের সহযোগিতা করবে বা চেক করবে তারা কোথাও কোনো স্পষ্টতা আছে কিনা। তাহলে ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। আমরা যখন মানে সিবিটিতে অ্যাসেসমেন্ট নেই তখন দেখা গেল ডেমনস্ট্রেশনের সময় তারা বলতে পারে না ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার এবং অফ ইউ গো এর মিনিংটা কি। কিন্তু ওইখানে ডেমনস্ট্রেশনের সময় কিন্তু দেখা গেল এই 4টা জিনিস খুব ভেরি ইম্পর্টেন্ট। এখন বলছে কোশ্চেন টাইম, ওভারভিউ অ্যান্ড স্যাম্পলস, এখানে 43 নাম্বার পেজে আছে ওপেন কোশ্চেন। হ্যাঁ, ওপেন কোশ্চেন বলছে এখানে এনকারেজ ডিসকাশন অ্যান্ড আইডিয়া। হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন, এটা আপনি মানে হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন, এটা কেন ঘটেছে, আপনি কি মনে করেন। এখানে কিন্তু ওপেন, তাকে কোনো বাউন্ডারি দেওয়া হয় নাই, তাহলে সে যে কোনো জিনিস এখানে বলতে পারবে, তার মন খুলে সে এই প্রশ্নগুলা উত্তর দিতে পারবে। ক্লোজ কোশ্চেন কি, কনফার্ম ইনফরমেশন, ইয়েস আর নো অ্যান্সার, মানে আপনি এমনভাবে কোশ্চেনটা ডিজাইন করলেন, ডিড ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ইয়েস আর নো, এর বাইরে কিন্তু তার কোনো কথা বলার স্কোপ নাই, সেটা হচ্ছে ক্লোজড কোশ্চেন। আর ডিরেক্ট কোশ্চেন, একটা কাউকে আস্ক টু স্পেসিফিক পার্সন অর গ্রুপ, হ্যাঁ, একটা স্পেসিফিক পার্সনকে, রহিম হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম, রহিম আপনি কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন, একেবারে ডিরেক্ট কোশ্চেন। হ্যাঁ, ইনডিরেক্ট কোশ্চেন বলতে বোঝায় ওপেন টু এভরিওয়ান, অ্যালাউইং চুজ ইন পার্টিসিপেশন, আপনি সবার জন্য বলবেন, শুধুমাত্র রহিমকে না। হোয়াট আর ইউ থট অন দিস অ্যাপ্রোচ, আপনারা এই অ্যাপ্রোচের ব্যাপারে কি চিন্তা করতেছেন। এখানে কিন্তু সালমা, রহিম, মাজেদ, রবিউল যে ইচ্ছা সেই উত্তর দিতে পারবে। লিডিং কোশ্চেনের ক্ষেত্রে বলছে গাইড টুয়ার্ডস স্পেসিফিক অ্যান্সার, আপনি এখানে আপনি যা শুনতে চান বা আপনার পছন্দ সেই দিকেই যেন যায়, এরকম ভাবে লিড করে নিয়ে যাওয়া। যেমন হচ্ছে উড নট ইট বি বেটার টু ফলো সেফটি গাইডলাইন্স ফার্স্ট, সেফটি গাইডলাইন্সটা প্রথমে মানে ফলো করাটাই কি ভালো নয়। তাহলে হচ্ছে এখন তো যে শুনবে সে তো বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু আপনি এভাবে কোশ্চেন না করে যে আপনি যদি বলতেন কোন জিনিসটা সেফটির ক্ষেত্রে প্রথমে ফলো করা উচিত বা ভালো, তখন কিন্তু সে বিভিন্ন ধরনের কথা বলতে পারে যে সেফটি গাইডলাইন বা আরও XYZ। তো কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এই লিডিংটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম বিভিন্ন ধরনের কোশ্চেনের টাইপ এবং হচ্ছে ওভারভিউ। তারপর হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, ফ্যাকচুয়াল হচ্ছে টেস্ট নলেজ রিকল। ফ্যাকচুয়াল কেমন, ধরেন মনে করেন হু রোট দ্য রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েটটা কে লিখছে, হোয়াট আর দ্য কি স্টেপ অফ দ্য প্রসেসের কি স্টেপগুলো কি কি, এগুলো হচ্ছে তার পুরনো যে নলেজগুলো আছে সেগুলো টেস্ট করা হয়। প্রবিং কোশ্চেন হচ্ছে
ডিগ ডিপার ফর মোর ডিটেলস। যখন ইন্টারভিউ নেয় তখন প্রবীণ থাকে। দেখো না, এখন ইন্টারভিউতে সে কথা বলতেছে, মানে ইন্টারভিউ যে সাক্ষাৎকার নিচ্ছে আর যে সাক্ষাৎকার দিচ্ছে, সাক্ষাৎকার দেওয়া ব্যক্তি কথা বলতেছে, এখন সাক্ষাৎকার যে নিচ্ছে সে যদি চুপ থাকে তাকে কতক্ষণ পর যে দিচ্ছে সে মনে করবে যে আমি মনে হয় বেশি কথা বলতেছি, সে আর কথা বলবে না। কিন্তু আপনি যখন সাক্ষাৎকারটাকে প্রাণবন্ত করবেন তখন আপনি প্রবীণ কোশ্চেন ইউজ করবেন। একটা প্রসঙ্গে কথা বললো, আপনি বললেন ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট ফার্দার, আপনি কি এটা আরেকটু ব্যাখ্যা করবেন, আমি আরেকটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। তখন এই কনভারসেশনটা ন্যাচারাল হবে। ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল টু সাপোর্ট ইউর পয়েন্ট, আপনি কি আপনার এই যে বিশ্বাস বা মূল্যবোধ বা আপনি যে বিষয়টা বলতেছেন এইটার সাপোর্টে কোনো এক্সাম্পল দিতে পারবেন। তার মানে ডিফারেন্ট কোশ্চেন টাইপ ক্রিয়েট এনগেজিং অ্যান্ড এফেক্টিভ লার্নিং। এখন বিভিন্ন ধরনের কোশ্চেনে আমার কি করে লার্নিংটাকে মানে মানে একটা এনকারেজ মানে ক্রিয়েট করে কি এনগেজিং এবং ইফেক্টিভ লার্নিংটাকে আমাকে ইনশিওর করে। ডিফারেন্ট কোশ্চেন টাইপ অফ কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা অ্যাভয়েড করব। তার মধ্যে লিডিং কোশ্চেন একটা বললাম, ডবল ব্যারেল কোশ্চেন, যে কোশ্চেনের দুই ধরনের মিনিং হতে পারে, কোশ্চেন উইথ আনফ্যামিলিয়ার টার্মস, এমন শব্দ দিয়ে কোশ্চেনটা করলেন যেটা ফ্যামিলিয়ার না। হ্যাঁ, তারপর হচ্ছে ইরিলেভেন্ট কোশ্চেন, যে কোশ্চেনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ট্রিক কোশ্চেন্স এই করবো। আনএথিক্যাল, যে কোশ্চেন আপনি জানতে চাইতে পারেন না, আপনি মানে নৈতিকভাবে অ্যালাউড না। হ্যাঁ, তারপর টু হার্ড টু ইজি, এমন কোশ্চেন করতে পারেন না যে একেবারে খুব কঠিন আবার খুব সহজ, দুইটাই আপনার মানে ব্যক্তিত্বকে মানে করবে যে এত সহজ কোশ্চেন জানার জন্য কি আপনি এত দূর আসছেন, বা সে দেখা গেল অনেক হার্ড করলেন সে বুঝতেই পারলো না। তাহলে আমাদের যদি কখনো কোশ্চেন আসে যে নিচের কোন মানে আমরা মানে মানে টাইপস অফ কোশ্চেন, কোন ধরনের কোশ্চেনকে আমরা অ্যাভয়েড করব, সেক্ষেত্রে আমরা যেন এখান থেকে 5টা বা 4টা লিখতে পারি। ইনশাল্লাহ আমরা এগুলো পারবো। এখন বলছে যে আপনাকে বলছে টু ক্রিয়েট এ মেনটেন এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, আমরা কিভাবে একটা পজিটিভ লার্নিং এনভায়রনমেন্টে ইনশিওর করব। আমরা একটা সেট ক্লিয়ার গাইডলাইন সেট করব। কিসের জন্য? আমার বিহেভিয়ারের একটা গাইডলাইন শেষ করবো। আপনি কি বলতে মানে বিহেভিয়ার কি, এক্সপেকটেশনটা কি, রেসপেক্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখেন, সাদা কালো, খাটো লম্বা, মোটা চিকুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, বিভিন্ন ধরনের ডিফারেন্স থাকবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, তাই না? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেতে সবাই যে আমার মতো হবে, সবাই যে আপনার মতো হবে, এই বিশ্বাসটা আপনি রাখবেন না। সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাকে একটা একটা আপনি বললাম যে একটা মানে সেট ক্লিয়ার গাইডলাইন্স ফর বিহেভিয়ার, এটাও কিন্তু একটা হচ্ছে পজিটিভ লার্নিং এনভায়রনমেন্টাল। নো হ্যারাসমেন্ট অ্যান্ড ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকবে না, কাউকে কোনো হয়রানি করবেন না। বি পাংচুয়াল, সবসময় সমানুবর্তিতা থাকবে। শো কার্টেসি, সবার প্রতি একটা ভদ্রতা দেখানো, হ্যাঁ, যে কার্টেসি শো করা। প্র্যাকটিস গুড কমিউনিকেশন, গুড কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুনবেন, যখন কথা বলবে অ্যাট এ টাইমস একজন কথা বলবে, ইন্টারাপ্ট করবেন না। পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, শেখার প্রতি পজিটিভ অ্যাটিটিউড থাকবে। হার্ড ওয়ার্ক ইন ডিসকাস ডোন্ট ডিস্টার্ব, হ্যাঁ, মানে হ্যান্ড ওয়ার্ক ইন মানে আমরা এটা মানে বলছে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, আমরা লার্নিংয়ের ব্যাপারে পজিটিভ অ্যাটিটিউড শো করব। হ্যান্ড ওয়ার্ক ইন ডিসকাস, আমরা হাতে কলমে কাজ করব, ডিসকাস করব, কারো কোনো ধরনের ডিসরাপ্ট করব না, প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। ডিলিং উইথ আনএক্সেপ্টেবল বিহেভিয়ার, কি ধরনের বিহেভিয়ারকে আমরা কখনো মানে মানে অ্যালাউ করব না। আনএক্সপেক্টেবল বিহেভিয়ারের মধ্যে কি পড়ে? এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর বা সিরিয়াস। এই মেজরটা হচ্ছে সিরিয়াস, মাইনরটা হচ্ছে একটু একটু কম। যেমন হচ্ছে আমি বলি, আপনি একটু দেরি করে আসলেন, এটা কিন্তু মাইনর, হ্যাঁ। আর সিরিয়াসের মধ্যে আপনি কোনো কাউকে হ্যারাস করলেন। কারণ সিরিয়াস বিহেভিয়ারের মধ্যে হচ্ছে সিরিয়াস বিহেভিয়ার আপনি যখন দেখবেন, বা আপনি কাউকে ইফটিজিং করলেন, হ্যাঁ, সেটা কিন্তু সিরিয়াস বিহেভিয়ারের মধ্যে, আনএক্সেপ্টেবল বিহেভিয়ারের মধ্যে পড়বে। এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে স্টে কাম অ্যান্ড অ্যাক্ট ফাস্ট, আপনাকে শান্ত থাকতে এবং দ্রুত অ্যাকশন মানে করতে হবে, অ্যাকশন নিতে হবে বা অ্যাক্ট ফাস্ট। টেল দ্য লার্নার টু স্টপ অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই,
লার্নারকে এটা কি করতে হবে, বলতে হবে যে তুমি এটা বন্ধ করো বা এটা স্টপ করো এবং এক্সপ্লেন করো কেন তুমি এই কাজটা করলে। ইফ ইট কন্টিনিউ, সে যদি এটা চালিয়ে যায়, সেন্ড আদার অন দ্য ব্রেক অ্যান্ড মানে অন এ ব্রেক, মানে সে যদি এটা কন্টিনিউ করতে থাকে তাহলে কি করবেন, আপনি সুপারভাইজারকে ইনফর্ম করবেন। তা বলছে যে ফলো ইয়োর ইনস্টিটিউশনস রুলস, আপনি ইনস্টিটিউশনের রুলসগুলোকে ফলো করবেন, হ্যাঁ, অ্যাজ এ লার্নার, অ্যান্ড এক্সপ্লেইন দে, মানে এবং লার্নারদেরকে এক্সপ্লেইন করবেন কি, ইন দ্য ফার্স্ট ক্লাস। ইনস্টিটিউশনের যে রুলসগুলো আছে একজন ট্রেনার হিসাবে লার্নারদেরকে সেগুলো সবগুলো প্রথম ক্লাসেই জানিয়ে দেবে এবং উভয় পক্ষই এই জিনিসগুলো মেনটেন করে চলবে। রুলস মে ভেরি ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, গ্রুপ অ্যান্ড টিচিং স্টাইল। এখন রুলসগুলো কিন্তু ভেরি করতে পারে ডিপেন্ডিং অন দ্য কি, সাবজেক্ট, গ্রুপ এবং টিচিং স্টাইলের উপর এগুলো ভেরি করতে পারে। এখন বলছে যে নেগোসিয়েটিং এ লার্নার ট্রেনার এগ্রিমেন্ট। এখন এখানে হচ্ছে সিম্পল কিছু গ্রাউন্ড রুল থাকে, যেমন হচ্ছে আপনার বি পাংচুয়াল, আপনি সহানুভূতিতে হতে হবে, অ্যাটেন্ড হয় অ্যান্ড রিকোয়ার, যখন দরকার হবে তখন উপস্থিত থাকতে হবে, রেসপেক্ট আদার ওপিনিয়ন, অন্যের মতামতকে শ্রদ্ধার সহিত দেখতে হবে, পার্টিসিপেট অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, যে অ্যাপ্রোপ্রিয়েট যে ভাষা সেইগুলো ব্যবহার করতে পারবেন, লিসন অ্যাক্টিভলি, মনোযোগের সহিত শুনতে হবে, কমপ্লিট অ্যাসাইন্ড ওয়ার্ক, যে কাজগুলো দেওয়া হবে সেইগুলোকে আপনাকে সম্পন্ন করতে হবে, অ্যাক্ট রেসপন্সিবলি, দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে, আস্ক ফর হেল্প হোয়েন নিডেড, যখন মানে বলছে যে যখন প্রয়োজন তখন সাহায্য চাইতে হবে, এবং কনসিডার আদার নিডস, এবং অন্যের প্রয়োজনটাকে কনসিডার করতে হবে। শুধুমাত্র আপনার প্রিন্টার আছে, এখন শুধুমাত্র আপনিই প্রিন্ট দেবেন আর কেউ প্রিন্ট দিবে না? অবশ্যই দিবে। এখানে যে রিসোর্স মেটেরিয়ালস গুলো আছে, যদি সেটা শেয়ারিং করতে হয় তাহলে সবার যেন সুযোগ থাকে, সবাই যেন অপরচুনিটি পায়, সেই বিষয়গুলোকে আমরা যেন সেলফিশ না হই। হ্যাঁ, বলছে ক্লিয়ারলি ডিফাইন হোয়াট ইজ নেগোসিয়েশনেবল, ব্রেক টাইম, কনসালটেশন অ্যান্ড হোয়াট ইজ নট। মানে আপনি স্মোকিংকে কখনো করবেন না, তারপর হচ্ছে রেসপেক্টফুল থাকবেন, হচ্ছে রেসপেক্টফুল বিহেভিয়ার পলিসি মানে ইউজুয়ালি আউটলাইন দিস রুলস। হ্যাঁ, এই কথাগুলো বলছে। এখন হচ্ছে সাপোর্টিং লার্নার্স ডাইভার্স নিড, কিভাবে আপনি লার্নার ডাইভার্স নিডকে কিভাবে মানে সাপোর্ট করবেন। হ্যাঁ, বলছে রিকগনাইজ দ্য লার্নার কাম ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, লার্নাররা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, উইথ ইউনিক চ্যালেঞ্জ, তাদের ভিন্ন ভিন্ন সমস্যা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। সাম মে নট বি ইন ইউর ওয়ার্কফোর্স অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্স মে ডিফার ফ্রম ইউ, সবাই যে একেবারে ডিরেক্টলি ওয়ার্কফোর্স থেকে আসবে তাদের এক্সপিরিয়েন্স ডিফার করতে পারে। হ্যাঁ, মেক লার্নিং রিলেভেন্ট, লার্নিংটাকে রিলেভেন্ট করতে হবে, কানেক্ট লার্নিং উইথ রিয়েল লাইফ অ্যান্ড ওয়ার্ক সিচুয়েশন, লার্নিংটাকে কানেকশন করতে হবে রিয়েল লাইফের সাথে এবং ওয়ার্ক সিচুয়েশনের সাথে। আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ার, লেটনেস অর ডিসরাপশন মে সিগনাল ডিপার ইস্যু অফ আর সাপোর্ট, কেউ যদি রেগুলারলি মানে লেট করে, ডিসরাপ, মানে এগুলো হচ্ছে আপনাকে রেগুলারলি করলে আপনি একটু এর পিছনে কারণটা দেখা গেল খুঁজে বের করবেন, তাহলে হচ্ছে তাকে অফার করবেন সাপোর্ট, যে তোমার এই সমস্যা থেকে কিভাবে উত্তরণে আমরা সহযোগিতা করতে পারি বা আমি করতে পারি। হ্যাঁ, এনকারেজ কমিউনিকেশনে এনকারেজ করবেন, টকিং ওপেনলি ক্যান ইজ অ্যাংজাইটি অ্যান্ড ইমপ্রুভ বিহেভিয়ার, তার সাথে খোলামেলা ভাবে আলোচনা করলেন, কথা বললেন, কিভাবে মানে তার দুশ্চিন্তাগুলোকে আপনি দূর করার চেষ্টা করলেন এবং ইমপ্রুভ, এতে ফলে হবে কি ইমপ্রুভ বিহেভিয়ারটা ইমপ্রুভ হবে। সেট ক্লিয়ার কনসিকুয়েন্স, এক্সপ্লেইন দ্য রেজাল্ট অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এই কথাগুলো বলা হয়েছে, এটা 52 নম্বর পেজে আমাদের আছে। এখন বলছে লার্নিং টু লার্ন ফিলোসফি, এটা হচ্ছে 53 নম্বর বই। বলছে হেল্প লার্নার টেক রেসপন্সিবিলিটি ফর দ্য লার্নিং বাই ফোকাসিং ওয়ান, আপনি লার্নারকে তার লার্নিংয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে ফোকাস করবেন, যে ইমোশনস অ্যান্ড মোটিভেশন, লার্নার লার্ন রিলেশনশিপ, লার্নিং এনভায়রনমেন্ট, ইফেক্টিভ স্ট্র্যাটেজি আর এমব্রেসিং মিস্টেক্স। হ্যাঁ, ভুল ত্রুটি কিন্তু সবারই হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমব্রেসিং মিস্টেক, ভুল যে আমি করব না, এইখানে লেকচারের মধ্যে আমি একটা দেখা গেল অনেক সময় হয় যে টানা কথা বললে আমি বুঝতেছি যে আমি সঠিক বলতেছি, আসলে মুখ থেকে আমি ভুল বলতেছি, বা
আমি চোখে দেখতেছি, দীর্ঘক্ষণ তাকাই স্ক্রিনের দিকে, যে শব্দটা দেখতেছি সেটা হচ্ছে একটু স্লাইডলি ডিফারেন্টলি উচ্চারণ করলাম, এরকম হতে পারে। কিন্তু আসলে দেখা গেল আমি অর্থটা বুঝি বা জানি, কিন্তু তারপর অনেক সময় স্লিপ অফ টাং হয়। এখন বলছে এনকারেজিং পজিটিভ বিহেভিয়ার, মানে আমরা পজিটিভ বিহেভিয়ারকে উৎসাহিত করবো। রিওয়ার্ড গুড লার্নিং বিহেভিয়ার লাইক পার্টিসিপেশন, পাংচুয়েশন অ্যান্ড এফোর্ট উইথ। আমরা প্রশংসা করব যে যদি যারা রেগুলারলি আসে, যেগুলো সুন্দর মতো কাজগুলা সক্ষমতার সহিত করে, একে অপরকে হেল্প করে, শোকেসিং ওয়ার্ক। হ্যাঁ, তারপর হচ্ছে বলছে যে পজিটিভ কমেন্টস করবো, পাবলিক অ্যাকনলেজমেন্ট, স্মাইলিং, সর্বদা হাসি খুশি থাকবো। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন বলছে যে লিস্ট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ ফিডব্যাক। ইফেক্টিভ ফিডব্যাকের 5 ক্যারেক্টারিস্টিক্স আছে। ইফেক্টিভ ফিডব্যাক করে কি লার্নারকে গ্রো হতে সাহায্য করে, হ্যাঁ, গ্রো করতে সাহায্য করে। এখন বলছে যে ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক, ফোকাস অন দ্য বিহেভিয়ার নট দ্য পার্সন। ওই পার্সনের দিক ফোকাস করে লাভ নেই, তার বিহেভিয়ারের দিকে আপনি ফোকাস করবেন। অবজারভেশন বেসড, আপনি অবজারভেশন বেসড অন ফ্যাক্ট নট অ্যাজাম্পশন। আপনি অনুমান করলেন যে এই ভুলটা মনে হয় সে করছে, এরকম না। যদি সে ভুল করে থাকে আপনি অবজার্ভ করলেন, তাকে তখন ফিডব্যাক দিলেন। সাপোর্টিভ, আপনি শেয়ার আইডিয়াস ইনস্টিড অফ গিভেন ডিরেক্ট অ্যাডভাইস না দেওয়ার পরিবর্তে তাকে হচ্ছে আপনি আপনার আইডিয়াগুলো শেয়ার করলেন, তাতে সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হলো। এক্সপ্লোরেটরি বলছে এনকারেজ অল্টারনেটিভস নট জাস্ট সলিউশন, হ্যাঁ, এবং বলছে যে ইউজফুল অ্যান্ড রিলেভেন্ট, প্রোভাইড ইনফরমেশন দ্য লার্নার ক্যান অ্যাপ্লাই। এই যে পাঁচটা বলছে ইফেক্টিভ ফিডব্যাক হেল্পস লার্নার গ্রো। তাহলে আমরা পাঁচটা বুঝতে পারলাম। ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক, অবজারভেশন বেসড, সাপোর্টিভ হতে হবে, আর এক্সপ্লোরেটরি হতে হবে, আর ইউজফুল অ্যান্ড রিলেভেন্ট হতে হবে। এখন বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফিডব্যাক স্যান্ডউইচ। বলছে ফিডব্যাক স্যান্ডউইচ অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ effective feedback. If we need to give a negative comments, we need to give a positive pieces of feedback first, then the negative, and finish off with a positive comments, like 3 stages of a sandwich. মানে প্রথমে আপনি কাউকে ভালো কিছু বলবেন, পজিটিভ কিছু বলবেন, তারপর তার ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বলবেন, তারপর আবার তাকে কিছু ভালো পজিটিভ মোটিভেশনাল কথা বলে শেষ করবেন। মানে স্যান্ডউইচে যেমন 3টা লেয়ার থাকে, ফিডব্যাকেরও আসলে 3টা। বলছে এফেক্টিভ ফিডব্যাক হেল্পস লার্নার গ্রো। প্রথমে কি বলছে, এই কথাটাই বললাম যে মানে ফিডব্যাক স্যান্ডউইচ অ্যাপ্রোচটাকে স্টার্ট উইথ এ পজিটিভ, হাইলাইট সামথিং গুড। হ্যাঁ, আপনি তো রিটেন খুবই ভালো হয়েছে, আপনি প্র্যাকটিক্যালও খুব ভালো করেছেন। তারপর আপনি হচ্ছে এইভাবে পজিটিভলি আপনি শুরু করলেন। তাহলে আবার বলছে গিভ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আপনি এমন ক্রিটিসিজম করবেন যেটা কনস্ট্রাকটিভ। শেয়ার দ্য এরিয়া ফর ইমপ্রুভমেন্ট, এমন এরিয়াগুলোর কথা শেয়ার করবেন যেগুলো ইমপ্রুভমেন্ট করা যায়। এখন ইন্ড উইথ এ পজিটিভ, আবার শেষটা করবেন হচ্ছে একটা হচ্ছে এনকারেজিং এবং মোটিভেশনাল স্পিচ দিয়ে। দি মেথড কিপস ফিডব্যাক ব্যালেন্স অ্যান্ড সাপোর্টিভ, এইটা ফিডব্যাকটাকে কি করে, ব্যালেন্স করে এবং সাপোর্টিভ একটা সিচুয়েশন বা এনভায়রনমেন্ট তৈরি করে। ইনফর্মাল চেকের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের এই যে 66 নম্বর পেজে, অবজার্ভ লার্নার ডিউরিং প্র্যাকটিস। আমরা যখন লার্নার প্র্যাকটিস করবে তখন আমরা অবজার্ভ করবো। আস্ক লার্নার অ্যাবাউট দেয়ার কনফিডেন্স, তাদের কনফিডেন্স আপনারা কতটুকু বুঝতে পারছেন, পারবেন কিনা, সেই বিষয়ে লার্নারকে জিজ্ঞেস করবো, তার কনফিডেন্স লেভেলটা বুঝতে পারবো। রিভিউ পারফরমেন্স ইন অ্যাক্টিভিটিস, হ্যাঁ, পারফরমেন্স রিভিউ করবে এবং মানে রিভিউ পারফরমেন্স ইন অ্যাক্টিভিটিস, তার কাজে তার পারফরমেন্সটা কিরকম সেটা রিভিউ করব। ফর্মাল চেকের ক্ষেত্রে বলছি কম্পেয়ার প্রোগ্রেস উইথ লার্নিং আউটকামস, আমরা প্রোগ্রেসটা কম্পেয়ার করব লার্নিং আউটকাম। ইনশিওর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর মেট, আমরা ইনশিওর করব যে সে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো সে মেট করছে কিনা। কন্টিনিউয়াস মনিটরিং হেল্প আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স গ্যাপ আর্লিয়ার, আপনি যদি ধারাবাহিকভাবে মনিটরিং করেন, এটা হচ্ছে আইডেন্টিফাই করবে তার যে গ্যাপটা আছে, এবং এটা ওই একেবারেই সবকিছু শেষ হয়ে যাওয়ার আগেই সে আসলে এটা গ্যাপটা পূরণ করতে পারবে ইজিলি। সেই জন্যই আসলে আপনি এই চেকগুলো করবেন, ফর্মাল চেক এবং হচ্ছে ইনফর্মাল চেক।
রেডিনেস টু চেক, মানে আসলে আমার যে ক্যান্ডিডেট মানে বসবে বা ক্যান্ডিডেট যে অ্যাসেসমেন্টে বসবে সে আসলে কতটুকু প্রস্তুত, সেটা আপনি এই ফর্মাল চেক এবং ইনফর্মাল চেকের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারছেন। বলছে সেলফ ইভ্যালুয়েশন অন রিফ্লেকশন, এখানে 73 নম্বর বলছে টেনজিবল এলিমেন্ট আর ইনটেনজিবল এলিমেন্ট। হ্যাঁ, এখন টেনজিবল এলিমেন্টের মধ্যে বলছে কি, টেনজিবল এলিমেন্ট বলছে লার্নার পারফরমেন্স, লার্নার ভালো করতেছে, সবাই ভালো করতেছে। সৈয়দপুরে একটা স্কুল আছে, আমি নামটা এখন বলতে পারতেছি না, যেখান থেকে খুব বেশি পরিমাণে দেখা গেল মেডিকেল বা বুয়েটে চান্স পায়। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে এইটাই তো একটা ফিডব্যাক। হ্যাঁ, এখানে হচ্ছে টেনজিবল এলিমেন্ট। ইনটেনজিবল এলিমেন্ট হচ্ছে পার্সোনাল ফিলিংস অ্যাবাউট দ্য সেশন। আপনি মানে আমার নিজেরই মনে হচ্ছে যে মানে মানে কি বলবো যে আমি একটা লেকচার দিলে তো আমি বুঝতে পারি যে আমার লেকচারটা কতটুকু তারা নিতে পারছে বা সেগুলো ভালো হয়েছে কিনা। বলছে সিম্পল অ্যান্ড ইফেক্টিভ অফ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ইফেক্টিভ ফর কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে টেনজিবল এলিমেন্ট আর ইনটেনজিবল এলিমেন্ট কি। এখন এখানে কিছু সেলফ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা ফরম্যাট দেওয়া আছে বইয়ে 73। Did I encourage learner to speak, contribute? Did I help learner express their idea clearly? Did I value all contributions? Was I aware of non-verbal communication? Did I praise learner efforts? Did I provide enough opportunity for engagement? এই সেলফ ইভ্যালুয়েশনের মাধ্যমে এই কোশ্চেনগুলো দেখা গেল যে আমরা যখন আইইউবিতে মাস্টার্স করছি, সেকেন্ড মাস্টার্স, তখন দেখা গেল প্রত্যেকটা ক্লাস শেষে এরকম একটা ফরম্যাট দিত। আমরা ওই টিচারের ওই লেকচারের উপর আমরা ফরম্যাটটা ফিল আপ করে দিই, অ্যাডমিনে জমা দিতাম। সে থেকে বুঝতে পারতো যে টিচার কতটা এনগেজিং ছিল লার্নিং এর ব্যাপারে, পার্টিসিপেশনটা কতটা ইনশিওর করছে এবং কতটা কোয়ালিটি ফুল ট্রেনিং দিয়েছে। এখন বলছে যে ইমপ্রুভিং ফিউচার লার্নিং অ্যান্ড ট্রেনিং। ফিউচার লার্নিং এবং ট্রেনিং মানে কিভাবে আমি এটাকে ইমপ্রুভ করবো। বলছে হাউ ক্যান আই লার্ন অ্যান্ড ডেভেলপ ফ্রম সেশন ইভ্যালুয়েশন। সেশন ইভ্যালুয়েশন যেটা নিলাম সেটা থেকে আমি কিভাবে আসলে ডেভেলপ করবো। প্রথম করা হচ্ছে ডোন্ট বি অফেন্ডেড বাই নেগেটিভ কমেন্টস। মানে আপনি এটা পার্সোনালি নেওয়ার দরকার নাই যে আমাকে নেগেটিভ কমেন্ট করছে, ডোন্ট টেক ইট পার্সোনালি, এটা আপনি পার্সোনালি নেওয়ার দরকার নেই। ইউজ ক্রিটিসিজম অ্যাজ এ চান্স অফ ইমপ্রুভমেন্ট। এইটার মাধ্যমে আমার লেকচার বললো কেউ যে আপনার লেকচার তো ভালো হয় না, হ্যাঁ আপনি মনোটোনাস, তাহলে হচ্ছে এটার মাধ্যমে আমাকে এটা পার্সোনালি নিয়ে লাভ না যে ও আমার এটা বললো কেন। তার চাইতে বরং আমি বলি যেটা আমার ইমপ্রুভমেন্ট করতে হবে, এই মনোটোনাস বা আমার লেকচারগুলো আলো প্রাণবন্ত হ্যাঁ করতে হবে। লুক ফর দ্য গুড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাড, ফাইন্ড দ্য গুড অ্যান্ড ব্যাড, ব্যালেন্স নেগেটিভ কমেন্টস উইথ পজিটিভ ওয়ান্স। হ্যাঁ, আপনি এই যে খারাপ কমেন্টসকে ভালো কমেন্টস দ্বারা ব্যালেন্স করবেন, কিছু লোক ভালোও বলবে কিছু খারাপ বলবে। লুক ফর কমন থিং, লুক ফর প্যাটার্নস, ইফ মাল্টিপল পিপল সে সেম থিংস ফোকাস অন দ্যাট। সবাই যদি বলে যে আপনার পিকচারগুলা স্লাইডে রিলেভেন্ট না, তখন সেখানে আমাকে ফোকাস করতে হবে, কারণ সবাই একই কথা বলতেছে, তার মানে এখানে কোনো ঝামেলা আছে। ডু নট ট্রাই টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এমন ভাব করবেন না যে আপনি দুনিয়া সব চেঞ্জ করে পরিবর্তন করে দেবেন, বিষয়টা তা না। মেক এ স্মল চেঞ্জ, আস্তে 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 পরিবর্তন হবে। ইমপ্রুভ গ্রাজুয়ালি উইদাউট লুজিং হোয়াট ওয়ার্স, মানে এই গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট হবে, এই কথাগুলোই বলছে। একটু সময় দিতে হবে, সবকিছু পরিবর্তন তো আর একদিনে আসে না। এখন বলছে যে আরো বলছে এখানে 4টা জিনিস আপনি ফলো করবেন। একটা হচ্ছে প্ল্যান, অ্যাকশন, রিফ্লেক্ট, আন্ডারস্ট্যান্ড, সাইকেল। তাহলে মেক এ স্মল মিনিংফুল চেঞ্জ, প্রত্যেক দিনই বা সর্বদাই আমরা কন্টিনিউয়াস একটা থাকবে, ইমপ্রুভমেন্ট থাকবে, যে আমরা ছোট হোক কিন্তু মিনিংফুল চেঞ্জ আনবো। ইমপ্রুভ গ্রাজুয়ালি ফর লাস্টিং ইম্প্যাক্ট। হ্যাঁ, যখন যে কারণে হচ্ছে আপনার মানে একদিন খুব বেশি সময় ব্যায়াম বা কোনো একটা ভালো কাজ করা, ইবাদত করার চাইতে এবাদতে কনসিস্টেন্সিটাকে কিন্তু সৃষ্টিকর্তা খুব বেশি ধারাবাহিকতাটাকে বেশি গুরুত্ব দেয়। তা বলছে যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন লিডস টু বেটার টিচিং অ্যান্ড লার্নিং। এটা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি বেটার টিচিং এবং লার্নিংটা ইনশিওর করতে পারবেন। 75 নাম্বারে আছে। ওয়াই রিভিউ ইউর ট্রেনিং ডেলিভারি, কেন আপনার ট্রেনিং ডেলিভারিতে রিভিউ করা দরকার। বলছে ইমপ্রুভ প্রসেসটা ইমপ্রুভ করা দরকার। প্রসিডিউর অ্যান্ড মেথড চেক, কিপ স্ট্যান্ডার্ড আপ টু ডেট,
চেক করতে হবে স্ট্যান্ডার্ডটা আপ টু ডেট আছে কিনা, ডিটারমাইন ওয়েদার নিউ সিস্টেম আর নিডেড, কোনো নতুন কোনো সিস্টেম দরকার আছে কিনা এটাও এক্সপ্লোর করতে হবে, ইনশিওর কোয়ালিটি অ্যান্ড কনফিডেন্স। হ্যাঁ, মানে কোয়ালিটি এবং কনফিডেন্স দুইটাকেই আমাকে ইনশিওর করতে হবে। চেক রিলেভেন্স অ্যান্ড কমপ্লায়েন্স, আমাকে রিলেভেন্স এবং কমপ্লায়েন্স দুইটাই চেক করতে হবে। গেট ফ্রেশ আইডিয়া অ্যান্ড কম্পেয়ার উইথ আদার্স, আমাদের কি করতে হবে, ফ্রেশ আইডিয়া নিতে হবে এবং অন্যদের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। রেগুলার রিভিউ লিডস টু বেটার ট্রেনিং। হ্যাঁ, রেগুলারলি যদি আপনি রিভিউ করেন তাহলে ট্রেনিংটা হবে কি বেটার ট্রেনিং হবে। তো এইসব কারণেই আমরা যদি আসে কখনো যে হোয়াই রিভিউ এ ট্রেনিং ডেলিভারি, তাহলে যেন এগুলো যেন আমরা লিখতে পারি, 6টা যেন আমরা রাইট ডাউন করতে পারি। মেনশন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফলোইং ইভ্যালুয়েশন টুলস, ইভ্যালুয়েশনের যে টুলসগুলো আছে সেইগুলার আসলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি সেইটা আমরা কথাগুলো বলবো। যেমন টুলসের কিছু প্রস অ্যান্ড কনস আছে। কোশ্চেনিয়ারের ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনিয়ার কনসিস্টেন্ট, কস্ট ইফেক্টিভ, রিউজেবল, গুড ফর লার্জ গ্রুপ কোশ্চেনিয়ার। হ্যাঁ, অনেক সময় এটা ইম্পার্সোনাল, মেবি আনক্লিয়ার রেসপন্সেস, লো রেসপন্স রেট। ইন্টারভিউর ক্ষেত্রে পজিটিভলি বলা হয়েছে যে পার্সোনাল, অ্যালাউড, ফলো আপ, প্রোভাইড রিচ ডাটা, লো কস্ট। আর কনসের ক্ষেত্রে বলছে টাইম কনজিউমিং, মে নট বি অনেস্ট অ্যান্সার, পটেন্সিয়াল বায়াস, এগুলো বলছে। অবজারভেশনে বলছে কুইক ইনসাইট, দ্রুত একটা ধারণা পাওয়া যায়, ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, ক্যাপচার ইমোশন। আর কনসের ক্ষেত্রে বলছে মে মেক লার্নার্স আনকমফোর্টেবল, এফেক্ট ন্যাচারাল বিহেভিয়ার। কেউ অবজার্ভ করতেছে, এটা দেখলে সে দেখা গেল যে এমনি সাধু সাজার চেষ্টা করবে, আসলে নর্মালি সে অতটা সাধু না। আর লিড টু সাবজেক্ট ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, নর্মালি দেখা গেল যা করে অবজার্ভ করলে সে দেখা গেল একটু ভালো হয়ে চলবে। এই কথাগুলাই এইখানে আমাদের এই যে টুলসগুলোর মধ্যে আছে। কোশ্চেনিয়ার আছে, ইন্টারভিউ আছে, অবজারভেশন আছে, রিফ্লেক্ট আছে, ফোকাস গ্রুপ আছে, হ্যাঁ, ডকুমেন্ট রিভিউ আছে। এগুলোর মধ্যে অনেক সময় দেখা গেল বলে যে ইন্টারভিউ এবং অবজারভেশনের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। তো এগুলো যদি আপনারা একটু দেখে নেন বা পড়ে নেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে, এইখান থেকে আপনারা একটা কোশ্চেন পেতে পারেন। তো আপনারা যত বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তত বেশি আমরা উপকৃত হব এবং এটা আরো আমাদের এই চ্যানেলটা এনরিচ হবে। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের লেভেল বেসড, আমরা যে সব জানি তা না, আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে জিনিসটাকে কতটা সাবলীল, শ্রুতিমধুর এবং সুন্দর করে তোলা যায়। এই প্রচেষ্টায় আমরা দুইজন ছিলাম, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং সাথে ছিলেন রাজিয়া খান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক, কাবিলিয়ত এবং কবিলিয়ত দান করুক, সাইয়্যদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কবুলযোগ্য ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের বিনা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম।